আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প আলোকে আধারে। আজ থাকলো অন্তিম পর্ব। ছুটির দিন বলেই হয়তো রাস্তায় অত্যন্ত ভিড়। ওদের গাড়ি কেবলই থামছিল সামনের ভিড়ের চাপে। গাড়ি একসময় হাওড়া ব্রিজ পার হয়ে ডাইনে স্ট্যান্ড রোড ধরল। হঠাৎ কিরিটির কথা শুনে তাকালো ওর দিকে সুব্রত। সুব্রত, কিছু বলছিস? সকলের কথাই তো মোটামুটি শুনলি। আমি সকলের কথা মন দিয়ে শুনিনি, জনা তিনেক ছাড়া, মৃদু কণ্ঠে সুব্রত বললে। তিনজন কে কে? সুহাস মিত্র, বিদ্যুৎ সরকার ও কাজল বোস। আর কারো কথাই তাহলে তুই মন দিয়ে শুনিসনি, কান দিসনি? না। তবে আমার মনে হয় যা জানতে আজ আমরা ওদের ডেকেছিলাম তার মধ্যে কিছুটা হয়তো মিস করেছিস। কি বলতে চাস তুই? মানুষের মুখ যদি তার মনের ইন্ডেক্স হয়, একজনকে তুই মিস করেছিস, মানে তার মনের কথাটা পাঠ করা হয়নি তোর। যথা, এখন আর তার কথা তুলে লাভ নেই, কারণ এই বিশেষ ব্যক্তিটির কথাগুলো না শোনা থাকলে তার কথার তাৎপর্যই হয়তো তুই ঠিক বুঝতে পারবি না। থাক সে কথা। যাদের কথা তুই মন দিয়ে শুনেছিস, মানে তোর ওই সুহাস মিত্র, বিদ্যুৎ সরকার ও কাজল বোস, তাদের সম্পর্কে তোর কি ধারণা তাই বল। সুহাস মনে হলো সত্যিই মিত্রাণীকে ভালোবাসত। মিত্রাণীর মৃত্যুতে সে অত্যন্ত শক পেয়েছে। আর কাজল বোস, বেচারি সুহাসকে সে অন্ধের মতোই ভালোবাসে, অথচ সুহাস মনে হলো কাজলকে সহ্যই করতে পারে না যেন। ঠিক। আচ্ছা, আর কেউ ওদের মধ্যে মিত্রাণীকে ভালোবাসতো বলে তোর মনে হয়? সেরকম কিছু তো মনে হলো না, কিন্তু আমার মনে হলো। কি মনে হলো তোর? ওদের মধ্যে আরো একজন মিত্রাণীকে পেতে চেয়েছিল বোধ হয়। রাদার হি ওয়ান্টেড টু হ্যাভ হার। কে? কার কথা বলছিস? সজল চক্রবর্তী। কাজেই দুজনের আকর্ষণ একজনের বিকর্ষণের মধ্য দিয়ে একটা জটিল ত্রিকোণ গড়ে উঠেছিল হয়তো। জটিল ত্রিকোণ? হ্যাঁ, আকর্ষণ ও বিকর্ষণের ত্রিকোণ। আর সেই আকর্ষণ ও বিকর্ষণেরই ফল আমার মনে হচ্ছে এখন ওই নিষ্ঠুর হত্যা, কিংবা বলে চলে ওই আকর্ষণ বিকর্ষণের মধ্যেই মিত্রাণীর নিষ্ঠুর হত্যার বীজটি রোপিত হয়েছিল। এখন কথা হচ্ছে মিত্রাণী ব্যাপারটা জানতো কিনা, এবং যদি জেনে থাকতো সে কিভাবে ব্যাপারটা নিয়েছিল। আরো একটু স্পষ্ট করে বল কিরিটি। আপাত দৃষ্টিতে ভালোবাসা ও ঘৃণা যদিও দুটি বিপরীত বস্তু, তাহলে দেখা যায় ভালোবাসা থেকে যেমন ঘৃণার জন্ম হতে পারে, তেমনি ঘৃণারও পেছনে অনেক সময় অবচেতন মনে থাকে ওই ভালোবাসাই। এখন কথা হচ্ছে দুজনের ভালোবাসাই শেষ পর্যন্ত ভালোবাসাই ছিল, না ক্রমশ একদিন ঘৃণায় পর্যবসিত হয়েছিল, অথবা প্রথম থেকেই জন্ম নিয়েছিল ঘৃণা এবং সেই ঘৃণাই হয়েছিল ভালোবাসা। পরস্পর বিরোধী দুটি বস্তু, ভালোবাসা ও ঘৃণা। তাই প্রথমটাই মিত্রাণীর হত্যার ব্যাপারটা যতটা কঠিন বা জটিল ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। মনে হচ্ছে হত্যাকারী আর তোর কাছে খুব একটা অস্পষ্ট নেই। অস্পষ্ট না থাকলেও এখনো খুব স্পষ্ট হয়ে ওঠেনি। সুহাস মিত্রের কথা যদি সত্য হয়, কাকে সে সেদিন দেখেছিল কিছু দূরে, মুখে চাপদাড়ি, চোখে রঙিন চশমা, মাথায় বেতের টুপি, পরনে কালো প্যান্ট ও স্ট্রাইপ দেওয়া হাওয়াই শার্ট, হাতে বাইনোকুলার, এবং যে বাইনোকুলার ও বেতের টুপি অকুস্থলে পাওয়া গিয়েছে সেগুলোর সঙ্গে সেই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা? তোর কি মনে হয় সম্পর্ক আছে?
যদি থাকেই তো ব্যাপারটা ঠিক মেলাতে পারছি না। বেতের টুপিটা মাথা থেকে প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে হয়তো উড়ে যেতে পারে, কিন্তু বাইনোকুলারটি সেটা সেটাই বা ওখানে, মানে ওই স্পটে এলো কি করে? ব্যাপারটা কি একটা অসাবধানতা না ইচ্ছাকৃত? অসাবধানতা হওয়া এক্ষেত্রে উচিত নয়, আর ইচ্ছাকৃত যদি হয়েই থাকে তাহলে নিজের অপরাধের দায়িত্বটা কারো কাঁধে চাপানোর ইচ্ছা ছিল হয়তো তার। ঠিক, কিন্তু কার কাঁধে? কিরিটি কথাগুলো বলতে বলতেই যেন কেমন চুপ করে যায়। গাড়ি তখন রেড রোড ধরে ছুটে চলেছে। হু হু করে গাড়ির খোলা জানালা পথে হাওয়া ঢুকছে। কিরিটির গলার স্বর আবার শোনা যায়। প্রবাবিলিটি, মোটিভ, কাকে সবচাইতে বেশি ফিট ইন করে? তোর কি তাহলে স্থির ধারণা কিরিটি ওদেরই মধ্যে একজন? আগে সন্দেহ থাকলেও এখন আর সন্দেহ মাত্র নেই সুব্রত। ওয়ান অফ দেম, হ্যাঁ ওদেরই মধ্যে একজন। কে? কে তা এই মুহূর্তে বলতে পারছি না বটে সুব্রত। এবং মণিময় দত্ত, ক্ষিতীশ চাকি, অমিয় রায়, সতীন্দ্র সান্যাল ও পাপিয়া চক্রবর্তীকে আমি বাদ দিয়েছি, এবং ওদের বাদ দেওয়ার কারণও আমি আজই ব্যাখ্যা করেছি, শুনেছিস? হ্যাঁ, তাহলে বাকি তিনজনের মধ্যেই? তিনজন তো ঠিক নয়, তবে বল চারজন। বিদ্যুৎ সরকার, সুহাস মিত্র, কাজল বোস আর আর আবার কে? তুমি কি তাহলে সজল চক্রবর্তীকেও ওই লিস্টে ফেলতে চাও? কিন্তু সে তো ওই দিন কলকাতাতেই ছিল না, ভোরের প্লেনেই ফ্লাই করে চলে গিয়েছিল। জানি, তবে সেটা অ্যালিবাইও তো হতে পারে। কিন্তু আমি ঠিক এই মুহূর্তে তার কথা ভাবছি না। ভাবছি সেই মুখে চাপদাড়ি, রঙিন চশমা চোখে, মাথায় বেতের টুপি, পরনে কালো প্যান্ট ও স্ট্রাইপ দেওয়া হাওয়াই শার্ট ও গলায় বা হাতে বাইনোকুলার, যাকে সুহাস মিত্র দেখেছিল। কিরিটি একটু থেমে যেন বলতে লাগলো, কে কে সে? তার উপস্থিতিটা ওই দিন একটা নিছক ঘটনাই, না উদ্দেশ্য প্রণোদিত? তোর মাথায় দেখছি ওই অজ্ঞাত ব্যক্তিটির ভূত চেপেছে। ভূত নয় সুব্রত, ভূত নয়। আমার মন বলছে মিত্রানির ওই ত্রিকোণের সঙ্গে কোথাও ওই মুখে চাপদাড়ি, রঙিন চশমাধারীর অদৃশ্য যোগাযোগ রয়েছে। হয়তোবা রহস্যের সেই নিউক্লিয়াস। গাড়িটা ওই সময় ধীরে ধীরে থেমে গেল। কিরিটি আর সুব্রত দেখল গাড়ি বাড়ির দরজায় পৌঁছে গিয়েছে। পরের দিন ভোরবেলাতেই কিরিটি মিত্রানীদের ওখানে গিয়ে হাজির হলো। গত রাত থেকেই তার মনে হয়েছে মিত্রানীর ঘরটা একবার তার দেখা দরকার। দোতলায় উঠতেই মাস্টার মশাই অবিনাশ ঘোষালের সঙ্গে তার দেখা হয়ে গেল। অবিনাশ ঘোষাল বারান্দায় পাইচারি করছিলেন। কিরিটি, মাস্টার মশাই, আমি একবার মিত্রানীর ঘরটা দেখবো বলে এলাম। বেশ তো, যাও। ওই যে সামনের ঘরটাই, দরজা ভেজানো আছে মাত্র। সে চলে যাওয়ার পর থেকে কেউ আর ওই ঘরে ঢোকেনি। কিরিটি, বলুন মাস্টারমশাই। তুমি তো আজন্ম জটিল রহস্যের মীমাংসা করেছ। জীবনে অনেক গর্হিততম অপরাধের সঙ্গে তোমার পরিচয় হয়েছে। হ্যাঁ মাস্টারমশাই, আমাদের চারপাশের মানুষগুলো, যাদের আমরা নিত্য দেখি, যাদের সঙ্গে হয়তো কথা বলি, হৃদ্যতা করি, ভালোবাসি, তাদেরই মধ্যে কেউ কেউ ঘৃণ্যতম অপরাধে যখন চিহ্নিত হয় আমরা বিস্মিত হই, আঘাত পাই। কিন্তু বিচার করে দেখতে গেলে আঘাত পেলেও বিস্ময়ের তো কিছু নেই মাস্টারমশাই। নেই বলছো? না, কারণ আমাদের পরিচয় মানুষের বাইরের জগতের সঙ্গেই। তার মনোজগতের, বিশেষ করে অবচেতন মনের খবর আমরা কিছুই তো পাই না। সেখানে কার মন কোন পথে চলেছে, কোন জটিল আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটির সংবাদ তো আমরা পাই না। এই মুহূর্তে আমার মনের কথাটা কি আপনার জানা সম্ভব? ঠিক বলেছ কিরিটি, নচেত একজনকে হত্যা করে তার দেহের উপরে জঘন্য কুৎসিত অত্যাচার। আপনি কি করে জানলেন কথাটা মাস্টারমশাই? জেনেছি কিরিটি, প্রণবেশই আমাকে বলছিল। ওই মুহূর্তে কিরিটি অবিনাশ ঘোষালের কথাটার জবাব না দিতে পারলেও পরে দিয়েছিল। কিরিটি চুপ করে থাকে, এবং কিরিটিকে চুপ করে থাকতে দেখে অবিনাশ ঘোষাল বললেন, মিতামাকে আমি আর ফিরে পাবো না জানি, কিন্তু তুমি যদি সেই পিশাচটাকে ধরতে পারো, তাকে ক্ষমা করো না, ক্ষমা করো না কিরিটি। কিরিটি এবারেও অবিনাশ ঘোষালের কথার জবাব দিল না, কেবল বললে, মিত্রানীর ঘরটা একবার আমি দেখে আসি মাস্টারমশাই। অবিনাশ ঘোষাল আর কোনো কথা বললেন না। বাইরের দিকে তাকিয়ে বোধহয়
প্রাণপণে নিজের বুকের অস্থিরতাটাকে দমন করবার চেষ্টা করতে লাগলেন। কিরিটি আর একবার সেই শোকে দুঃখে মুহ্যমান মানুষটির দিকে তাকিয়ে নির্দিষ্ট ঘরের মধ্যে গিয়ে ঢুকল দরজার কপাট ঠেলে। ঘরের জানালাগুলো বন্ধ ছিল। গোটা দুই জানালা খুলে দিতেই দিনের আলো অন্ধকার ঘরের মধ্যে এসে প্রবেশ করল। নিঃশব্দে একবার চারিদিকে দৃষ্টিপাত করতেই সিঙ্গল খাটটার প্রায় কাছাকাছি লেখাপড়ার টেবিলটার পাশে একটা ত্রিকোণ বুকশেলফের প্রতি তার নজর পড়ল। থমকে যেন দাঁড়ালো কিরিটি। ত্রিকোণ বুকশেলফটার উপরে একটা সুদৃশ্য ধূপাধাস, তার পাশেই একটি কারুকার্য খচিত ফটো ফ্রেমের মধ্যে মিত্রাণীর ফটো। মিত্রাণী তারই দিকে চেয়ে যেন মৃদু মৃদু হাসছে। কয়েকদিন আগেও মেয়েটি জীবিত ছিল, আজ আর নেই। অতীব নিষ্ঠুরভাবে একটা সাদা সিল্কের রুমাল পাকিয়ে তারই সাহায্যে হত্যা করা হয়েছে। রুমালটার কোণে সবুজ সুতো দিয়ে লেখা ইংরেজি অক্ষরটি। মনে পড়ছে ওই সঙ্গে এক তরুণীর বুক ভরা ভালোবাসার উপহার তারই প্রেমাস্পদকে। কাজল বোসের দেওয়া উপহার সুহাস মিত্রকে। সুহাস মিত্র নাকি পিকনিকের, অর্থাৎ ওই দুর্ঘটনার দিন দুই আগে রুমালটা কোথায় হারিয়ে ফেলে। সুহাস মিত্র কি সত্য কথা বলেছে? যদি সত্যিই বলে থাকে তো রুমালটা হত্যাকারীর হাতে কিভাবে গেল? তবে কি হত্যাকারী ইচ্ছা করে এই রুমালটা চুরি করেছিল? হত্যা করবার জন্য তো সে অন্য কোনো রুমালও ব্যবহার করতে পারত। এই বিশেষ রুমালটিরই বা তার প্রয়োজন হলো কেন? একটি মাত্র কারণই থাকতে পারে তার। হত্যাকারী চেয়েছিল যাতে করে মিত্রাণীর হত্যার সন্দেহটা সুহাস মিত্রের উপরে গিয়ে পড়ে। কিরিটি মনে মনে হাসে। হত্যাকারী তার পরিকল্পনা মতো মিত্রাণীকে যে কারণেই হোক হত্যা করতে পেরেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে যেটা স্পষ্ট হয়ে উঠেছে এবং যেটা সে কিরিটির তীক্ষ্ণ বিশ্লেষণকে এড়িয়ে যেতে পারেনি, হত্যাকারী বাইরের বা সম্পূর্ণ অপরিচিত কেউ নয়। সে এমন একজন যার কেবল সুহাস মিত্রের বাড়িতেই যে অবাধ গতিবিধি ছিল তাই নয়, সে সুহাসের অনেক কথাই জানত, ওদের সকলকার ভিতরের খবর, এবং সেটা একমাত্র জানা সম্ভব ছিল ওই 9 জনেরই। হ্যাঁ, সেইখানেই কিরিটি নিঃসন্দেহ, ওদের মধ্যেই কেউ একজন হত্যাকারী। গত রাত থেকেই কিরিটির মনের মধ্যে বিশ্লেষণ শুরু হয়েছে। প্রবাবিলিটি, চান্স ও মোটিভের দিক থেকে ওই 9 জনের মধ্যে কার কার উপরে বেশি সন্দেহ করে। কে দলের প্রত্যেকেই এক একজন করে তার মনের মধ্যে এসে দাঁড়িয়েছে গতকাল, আর তার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে নিজে একটার পর একটা প্রশ্ন করে গিয়েছে কিরিটি। এখনো পারেনি সে শক্ত মুঠোর মধ্যে একজনকে ধরতে। পায়ে পায়ে এগিয়ে গেল টেবিলটার সামনে কিরিটি। নানা ধরনের বই, খাতাপত্র, বোঝা যায় রীতিমতো পড়ুয়া ছিল মেয়েটি। খাতা, বই, ড্রয়ার প্রভৃতি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা মোটা সুদৃশ্য সবুজ মলাটের খাতা কিরিটির হাতে এলো। খাতার কয়েকটা পাতা উল্টাতেই বুঝতে পারল কিরিটি সেটা একটা ডায়েরি। মুক্তার মতো সুন্দর হাতের লেখা, পাতার পর পাতা লেখা। প্রথম দিকে বিশেষ কোনো তারিখ নেই, যাও আছে দীর্ঘদিনের ব্যবধানে, কিন্তু শেষের দিকে তারিখগুলো দেওয়া আছে। একেবারে শেষ পাতার তারিখটার দিকে তাকিয়ে যেন চমকে ওঠে কিরিটি। 10ই মে, বুধবার, রাত 10:55। আজ সজল হঠাৎ সকালে এসে হাজির। আশ্চর্য হয়নি কিছু। সজল যে একদিন আসবে জানতাম, এবং সে যে প্রস্তাব করবে তাও জানতাম। আমার অনুমানটি যে মিথ্যা নয় সেটাই প্রমাণিত হলো। তার প্রশ্নের জবাবে বলতে বাধ্য হলাম তার প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি অন্যের বাগদত্তা কিনা এই প্রশ্নের উত্তরে বললাম, মন জানাজানির পালা এখনো চলছে। ভাবছি বলে দিলেই হতো স্পষ্ট করে। সুহাসের প্রতীক্ষায় আমি আজও আছি, তার কাছেই আমি বাগদত্তা। ও যখন চলে যায় ওর মুখের দিকে তাকাতে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু ওইভাবে আমাকে পীড়াপিড়ি না করলে আজ ওর কাছে যতটুকু বলেছি সেটুকুও কখনো কারোর কাছে প্রকাশ করতাম না। কিরিটি পড়ে চলে ওই পর্যন্তই, ওই পাতায়। তার পরের পাতায় এক পাশে কেবল তারিখ দেওয়া আর লেখা রাত্রি 13ই মে, শনিবার। পরশুদিন সুহাস ফোন করেছিল সকালে। সে তো কখনো আমাকে আজ পর্যন্ত ফোন করেনি, এই তার আমাকে প্রথম ফোন। মিত্রাণী, বলো। বলছিলাম, মানে সজল কি তোমাকে কিছু বলেছে?
বুঝতে পারলাম না সুহাসকে কি জবাব দেব। সজল গতকাল আমাকে যে কথাটা বলেছিল সেটা কি কাউকে বলা ঠিক হবে? চুপ করে আছে কেন মিত্রাণী? সজল তোমাকে কিছু বলেছিল? বুঝলাম না, মানে বলেছিলাম, হঠাৎ এই প্রশ্ন কেন? সুহাস আবারও তার প্রশ্নের পুনরাবৃত্তি করল। বলো না, সজল তোমাকে কিছু বলেনি? বললাম, মিথ্যাই বললাম। না তো, সেরকম কিছু তো আমার মনে পড়ছে না সুহাস। তবে কি ঠিক তুমি জানতে চাও যদি বলতে। আশ্চর্য, তারপরেই তার প্রশ্ন, আচ্ছা মিত্রাণী, সজল কি তোমাকে বলেছিল সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে বিয়ে করতে চায়? তার জবাবে তাকে তুমি বলেছিলে তা সম্ভব নয়, কারণ তুমি অন্য একজনকে ভালোবাসো। জিজ্ঞাসা করলাম, সজল তোমাকে ওই কথা বলেছে? সুহাস ফোনে আবার বললে, নচেৎ আমি জানবো কি করে বলো? সজলের কাছে অবশ্যই তুমি তার নামটা বলনি, এড়িয়ে গেছো, কিন্তু আমাকে তুমি বলতে পারো কে সে, আমাদের মধ্যেই কেউ কি? আশ্চর্য, এরপর আর কি বলতে পারি? বললাম, কি হবে নামটা জেনে তোমার? তবু সে পিড়াপিড়ি করতে লাগলো। আমি চুপ করে রইলাম। আশ্চর্য, সত্যি কি আজও বুঝতে পারিনি সুহাস কোথায় আমার মনটা বাধা পড়েছে? ফোনটা নামিয়ে রেখে চলে এলাম ঘর থেকে। এরপরে মাত্র 2টি লাইন লেখা ডায়েরির শেষ পৃষ্ঠায়। তারিখ নেই, তবে পড়ে মনে হয় ঠিক পরের দিনই। বিকেলের দিকে আবার সজল এসেছিল। যাক, সজলের সঙ্গে কথা বলে বুঝলাম সজল বোধহয় শেষ পর্যন্ত ব্যাপারটা সহজভাবেই নিয়েছে। সজল বললে, সে চায় সকলে মিলে পুরাতন বন্ধু বান্ধবরা। বিদ্যুৎকে সে নাকি কথাটা বলেছে। যাবার আগে সজল একটা অদ্ভুত ব্যাপার করলো। ভাবতেও হাসি পাচ্ছে। সুহাসকে ওর চোখ দিয়ে আজ আমাকে চিনতে হবে। হায় রে। কিরিটি ডায়েরিটা একপাশে রেখে আরও কিছুক্ষণ বই ও খাতাপত্র ঘাটল। তারপর একসময় জানালা দুটো বন্ধ করে ঘর থেকে বের হয়ে এলো। অবিনাশ ঘোষাল তখনও আগের মতোই পায়চারি করছিলেন। মাস্টারমশাই। অবিনাশ ঘোষাল কিরিটির মুখের দিকে তাকালেন। মাস্টারমশাই, মিত্রাণীর ডায়েরিটা আমি নিয়ে যাচ্ছি। মিত্রাণীর ডায়েরি? অবিনাশ ঘোষাল শুধালেন। হ্যাঁ। কোথায় পেলে? ওর ড্রয়ারে। ও আচ্ছা, নিয়ে যাও। ডায়েরিখানা নিয়ে রাত্রে খাওয়া দাওয়ার পর বসবার ঘরের সোফায় গিয়ে বসল কিরিটি একটা চুরুট ধরিয়ে। বেশি দিন নয়, বৎসরখানেক আগের তারিখ থেকে ডায়েরি লেখার শুরু। তাহলে প্রথম পাতাতেই লিখেছে মিত্রাণী। ডায়েরি লিখতাম সেই কবে থেকে, কিন্তু মাঝখানে কয়েক বছর লিখিনি, লিখতে ইচ্ছাও হয়নি, কিন্তু আজ থেকে আবার লিখবো ভাবছি। চমৎকার ডায়েরিটা পাঠিয়েছে সজল। এমন সুন্দর মরক্কো লেদারে বাঁধানো ডায়েরিটা দেখলেই কিছু লিখতে লোভ জাগে মনে। কিন্তু কি লিখি, কাকে নিয়ে শুরু করি আমার এই ডায়েরি? দৈনন্দিন জীবন কথা। 30 বছর বয়স হলো, অধ্যাপনা করছি, কলেজে যাই, মেয়েদের পড়াই, অবসর সময়টা বেশিরভাগই বই নিয়ে কাটে। একা, বড় একা লাগে। মধ্যে মধ্যে মনে হয় যেন এক মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই যাত্রার শেষ কোথায় কে জানে। সুহাসকে আজও বুঝতে পারেনি কি বুক ভরা ভালোবাসা নিয়ে তারই প্রতীক্ষায় প্রহর গুনে চলেছি। যার জন্য অপেক্ষা করে আছি তার সাড়া নেই, অথচ যার কথা মনেও পড়ে না ভুলেও কখনো, সে একটার পর একটা চিঠি লিখে চলেছে। সজল, আমি বুঝি, তুই স্পষ্ট করে না লিখলেও বুঝতে পারি তোমার ওই কথার গাঁথনির ফাঁকে ফাঁকে বিশেষ কোন কথাটি তোমার মনের মধ্যে উঁকি দিতে চাইছে। কিন্তু আমি যে অনেক আগেই দেউলিয়া হয়ে বসে আছি, কাউকেই আর দেবার মতো যে অবশিষ্ট কিছুই নেই। বাবা এতদিন পর্যন্ত কখনো আমায় বিয়ের কথা বলেননি, কিন্তু গতরাত্রে বলছিলেন একটি ভালো পাত্রের সন্ধান পেয়েছি মা। সন্ধানও ঠিক নয়, পাত্রপক্ষই এগিয়ে এসেছে। তোর যদি কোনো আপত্তি না থাকে তো কথা বলতে পারি। বললাম, না বাবা, ছেলেটি ভালো, আমি তোমাকে ঠিক সময় জানাবো বাবা। বাবা আর কোনো কথাই বললেন না। অসন্তুষ্ট হলেন কিনা কে জানে। আশ্চর্য, সুহাস, এখনো তোমার সময় হলো না? কয়েক পৃষ্ঠা পরে বিদ্যুতের সঙ্গে সেদিন হঠাৎ দেখা। সে বললে, কেমন আছো মিত্রাণী? ভালো, ভাবছিলাম একদিন তোমায় ফোন করব। করেছিলে নাকি? না, করলেও কথা হতো না, আমার সাড়া পেতে না। কেন? ফোনটা আজ 10 দিন আউট অফ অর্ডার হয়ে আছে।
হো হো হো। বিদ্যুৎ হো হো করে হেসে উঠল। তা আমার কথা হঠাৎ মনে পড়লো কেন বিদ্যুৎ? আমার নায়িকার সন্ধানে, মানে আমার পরের বইতে মনে হচ্ছিল তোমাকে চমৎকার ফিট ইন করবে। এবার হেসে উঠলাম আমি। হাসলে যে? শেষ পর্যন্ত আর মেয়ে খুঁজে পেলে না, আমার কথা ভাবছিলে? সত্যি বলো না, করবে অভিনয়? না। কেন? আমি বিয়ে করব। সে তো অভিনয় করলেও বিয়ে করা যায়। না, স্ত্রী আর অভিনেত্রী একসঙ্গে হওয়া যায় না। কিন্তু তোমাকে অনেক উদাহরণই দিতে পারি। পারো হয়তো, কিন্তু অভিনেত্রীদের স্বামীর ঘর কোনোদিনই স্বামীর ঘর হয়ে ওঠে না। একটার গ্ল্যামার অন্যটার শান্ত সুন্দর জীবনের গলা টিপে ধরতে শুরু করে পদে পদে, যার ফলে বিক্ষোভ, অশান্তি, তারপর হয় দুঃসহ এক জীবন যন্ত্রণা, না হয় অকস্মাৎ একদিন পরিসমাপ্তি। না বিদ্যুৎ, মেয়ে হয়ে জন্মেছি, আমি মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই। গৃহিণী, সন্তানের জননী। তা বসে আছো কেন আজও? বসে আছি পথ চেয়ে। কার পথ চেয়ে? আমার নয় তো? না, সে নহ তুমি, সে নহ তুমি। তবে কে সে ভাগ্যবান মিত্রা? আচ্ছা বিদ্যুৎ, বলো, সুহাসের খবর কি? তার সঙ্গে দেখা হয় তোমার? হয় কদাচিৎ কখনো। জানি তো, নিদারুণ সিরিয়াস টাইপের ছেলে সে। অমন ব্রিলিয়েন্ট রেজাল্ট করলো বিয়েতে, অথচ এমএটা পড়লো না। কি এক সামান্য চাকরিতে ঢুকে গেল সাত তাড়াতাড়ি। তার সংসারের কথা তো তুমি জানো না। বাবা চাকরি করতে করতে হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে পঙ্গু হয়ে গিয়েছেন। দুটি বিবাহযোগ্যা বোন, একটিরও বিয়ে দিতে পারিনি। গায়ের রঙের জন্য বিয়ের বাজারে বিকোয়নি বলে তাদের পড়াচ্ছে। চাকরি করা ছাড়াও গোটা দুই টিউশনই করছে। সত্যি আমি জানতাম না ব্যাপারটা। কিরিটি পাতার পর পাতা পড়ে চলে ডায়েরির। বাবা আর আমার বিয়ের কথা বলেননি, বলবেনও না জানি। বুঝি বাবা জানতে চান কোথায় আমার মন বাধা পড়েছে। কিন্তু কি বলবো তাকে? যাকে মন দিলাম তারই যে সাড়া নেই। আজ হঠাৎ সুহাসের সঙ্গে দেখা হয়েছিল কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকানে। ও আমাকে দেখতে পাইনি, আমি ওকে দেখতে পেয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, ডাকলাম, সুহাস। চমকে ও ফিরে তাকালো। মিত্রাণী? হ্যাঁ, চিনতে পেরেছো তাহলে? চিনতে পারবে না? হঠাৎ একথা তোমার মনে হলো কেন মিত্রাণী? সুহাস বললে। মিত্রাণীকে মনে আছে আজও তোমার? প্রত্যুত্তরে মৃদু হাসল সুহাস, কোনো কথা বলল না। বই কেনা হলো? না। কেন? টাকা নেই। আমার কাছে আছে, নাও না, দেবো? না ধন্যবাদ। নিতে বাধা আছে বুঝি? তা নয়, তবে পাওয়াটা যেখানে সুনিশ্চিত, সেখানে হাত বাড়ানোর মধ্যে যে কতখানি লজ্জা, থাক, সে তুমি বুঝবে না। তা তুমি এখানে এসেছিলে কোনো নতুন বই কিনতে বুঝি? হ্যাঁ এসেছিলাম, কিন্তু বইটা আসেনি এখনো। দুজনে একসঙ্গে দোকান থেকে বের হয়ে এলাম। পাশাপাশি হেঁটে চলেছি। সন্ধ্যা হয়ে গেলেও ওইখানে তখনও বেশ ভিড়। কফি খাবে সুহাস? মন্দ কি, চলো। দুজনে গিয়ে কফি হাউসে ঢুকলাম। কতদিন পরে আবার কফি হাউসে এলাম। কফি হাউসটা তখন গমগম করছে। এক কোণে কয়েকজন কলেজেরই ছাত্রছাত্রী মনে হলো একটা টেবিলে বসে জোর গলায় তর্কাতর্কি করছে। কোনো মতে একটা নিরিবিলি টেবিলে গিয়ে দুজনে মুখোমুখি বসলাম। কফির অর্ডার দিলাম। বললাম, বেশ ছিলাম কলেজ জীবনে, তাই না? সুহাস হাসলেও নিঃশব্দে। বরাবরই ও কথা কম বলতো, আজ যেন মনে হলো আরও গম্ভীর হয়ে গিয়েছে। কফি খেতে খেতে একসময় বললাম, আচ্ছা সুহাস, তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিলে না কেন? দিলেও হতো না। সজল পাস করলে আর তুমি পারতে না? সকলের দ্বারা তো সব কিছু হয় না মিত্রাণী। যা হয়েছে তাতেই আমি খুশি। এ জানো মিত্রাণী, যোগ্যতার বাইরে কখনো লোভের হাত প্রসারিত করতে হয় না। ওতে করে কেবল দুঃখই বাড়ে। ওসব কথা থাক। অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হয়, সত্যি খুব ভালো লাগছে। সত্যি বলছো? বা মিথ্যা বলবো কেন? তাই ইচ্ছে করলেই তো মধ্যে মধ্যে আমাদের দেখা সাক্ষাৎ হতে পারে। কি হবে তার চাইতে আজকের মতো হঠাৎ দেখা হয়ে যায় যদি, সেই ভালো। আকস্মিকতার যে আনন্দ আছে, নিত্য নৈমিত্তিকতার মধ্যে তা থাকে না। সামনে শুক্রবার আমার জন্মদিন। প্রতি বছরই তোমাকে নিমন্ত্রণ করি, তুমি আসোনি আজ পর্যন্ত। শুক্রবার আসবে? গেলে তুমি খুশি হবে? খুশির আবার অন্ত থাকবে না। বেশ, যাব। সত্যি বলছো? হ্যাঁ যাব। আজ শুক্রবার আমার জন্মদিন ছিল। সজল আর সুহাস বাদে সবাই এসে হৈ হৈ করে চলে গেল। সজল আসতে পারবে না জানি, সে দিল্লিতে ট্রেনিংয়ে আছে। কিন্তু সুহাস কেন কথা দিয়েও কথা রাখলো না?
শেষ পর্যন্ত রাত 9টা নাগাদ সুহাস এলো, হাতে একগোছা রজনীগন্ধা। এতক্ষণে সময় হলো? কি করি বলো, টিউশনি ছেড়ে আসতে হলো। রাগ করেছো? না, আজকের দিনটা টিউশনি না হয় নাই করতে, ছেলেটার ক্ষতি হতো, সামনে তার ফাইনাল পরীক্ষা। সুহাসকে প্লেট ভরে খাবার দিলাম, সব সে খেলো। যাবার সময় আমার হাতে একটা মুখ বন্ধ খাম দিয়ে বললে, পরে পড়ব। ওটার মধ্যে সে আমার কি ধুকপুকুনি। সুহাস চলে যাবার পর কম্পিত হাতে খামটা খুললাম। এক টুকরো সাদা কাগজে লেখা রবীন্দ্রনাথের একটি কবিতার কয়েকটি লাইন। স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি। নয়তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি। গানটা আমার জানা, গুনগুনিয়ে উঠল যেন সুর আর কথাগুলো আমার বুকের মধ্যে। চাওয়া পাওয়ার বুকের ভিতর, না পাওয়া ফুল ফোটে, দিশেহারা গন্ধে তারই আকাশ ভরে ওঠে। রাত্রি 12টা, আমার জন্মদিন। ঘুম কেন আসছে না চোখে? সুহাস, সুহাস। দিন 2 আর কিরিটি কোথাও বেরই হলো না। মিত্রাণীর হত্যা রহস্যটা যেন ক্রমশ জট পাকিয়ে পাকিয়ে জটিল হতে জটিলতর হয়ে উঠছে। সূত্রগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ফোন এলে পর্যন্ত কিরিটি ফোন ধরছে না। ফোনে কেউ ডাকলেও সাড়া দেয় না। সারাদিন প্রচণ্ড গরমের পর কিছুক্ষণ আগে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি হওয়ায় প্রখর তাপদাহ কিছুটা কমেছে। কৃষ্ণা একটা সোফার ওপর বসে একটা বই পড়ছে, আর কিরিটি সোফার গায়ে হেলান দিয়ে সামনের ছোট টেবিলটার ওপরে পা দুটো তুলে দিয়ে চোখ বুজে পড়ে আছে। বই পড়লেও কৃষ্ণার মনটা বইয়ের পাতার মধ্যে ঠিক ছিল না। সে মধ্যে মধ্যে চোখ তুলে স্বামীর দিকে তাকাচ্ছিল। বুঝতে পারছিল কৃষ্ণা মিত্রাণীর মৃত্যু রহস্যের কোনো সমাধানে কিরিটি পৌঁছতে পারেনি। তাই তার ওই নিঃশব্দতা। বাইরের চেহারাটা যতই শান্ত হোক, ভিতরে ভিতরে তার একটা অস্থির আলোড়ন চলছে। চা খাবে? কৃষ্ণা স্বামীর দিকে তাকিয়ে বললে। চা? হ্যাঁ, চা করে আনি। নিয়ে এসো। কৃষ্ণা একপাশে বইটা রেখে ঘর থেকে বের হয়ে যেতেই একটু পরে সুব্রত এসে ঘরে ঢুকল দরজা ঠেলে। সুব্রতকে ঘরে ঢুকতে দেখে কিরিটি ওর দিকে তাকালো চোখ তুলে। আচ্ছা সুব্রত, কি? মিত্রাণী সেদিন অকস্মাৎ আক্রান্ত হওয়ার পর নিশ্চয়ই চিৎকার করে উঠেছিল। সেটাই তো স্বাভাবিক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শেষ প্রতিরোধ যেমন মানুষ করে, তেমনি শেষ একটা ভয়ার্ত চিৎকারও সে করে ওঠে। তাহলে কি? তাহলে কাজল বোস নিশ্চয়ই সে চিৎকার শুনেছিল। কাজল বোস? হ্যাঁ, সে যে ঠিক সেই মুহূর্তে মিত্রাণী ও আক্রান্তকারীর আশেপাশেই ছিল সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। আর তার প্রমাণ হচ্ছে কাজলেরই ভাঙা চুরির কয়েকটি টুকরো মৃতদেহের অনতি দূরে, যেগুলো সুশীল নন্দী পরের দিন কুড়িয়ে পেয়েছেন। কাজল বোস আমাদের কাছে সে কথা চেপে গিয়েছে, কিন্তু কেন? হোয়াট ইজ হার মোটিভ বিহাইন্ড? কি উদ্দেশ্যে? হয়তো হত্যার ব্যাপারে জড়িয়ে যাবার ভয়ে সে মুখ খোলেনি। হতে পারে, তবে এও হতে পারে সে কাউকে শিল্ড করবার চেষ্টা করছে। তোর তাই মনে হয়? অনুমান, অনুমান মাত্র আমার। অসম্ভব নয় হয়তো, কিন্তু সে কে, কাকে সে আড়াল করবার চেষ্টা করছে? কাজল বোসের একমাত্র ইন্টারেস্ট সুহাস মিত্র, তার প্রেমাস্পদ। কিন্তু ওইখানেই আমার যোগফলটা মিলছে না সুব্রত। কিন্তু সুহাসই যদি হত্যা করে থাকে মিত্রাণীকে, একটা বলিষ্ঠ অ্যাথলেট মানুষ, ঠিক ঠিক, কিন্তু সে সত্যিই ভালোবাসত মিত্রাণীকে। যোগফলটা ওইখানেই বিয়োগ ফলে দাঁড়াচ্ছে। 2-এর সঙ্গে 2 যোগ করে 4 হচ্ছে না, 2 থেকে 2 বাদ দিয়ে 0 দাঁড়াচ্ছে। না, ঠিক মিলছে না। সুব্রত বললে, তবে আর কে হতে পারে? কেন, বিদ্যুৎ সরকার? বিদ্যুৎ সরকার? হ্যাঁ, তুই ভেবে দেখ। বিদ্যুৎ সরকারই সুহাসকে প্রথম আবিষ্কার করেছিল, এবং সুহাস যেখানে গাছের ডাল চাপা পড়েছিল তারই কাছাকাছি মিত্রাণীর মৃতদেহটা আবিষ্কৃত হয়।
আর বিদ্যুৎই সেটা দেখতে পায় প্রথম। একমাত্র ওই বিদ্যুৎ সরকারেরই যোগাযোগ ছিল মিত্রানির সঙ্গে। কিন্তু তাকে তো তুই প্রথম থেকেই বাদ দিয়েছিস। কিরিটি বলল, দিয়েছি ঠিকই, কিন্তু যুক্তিরও সেটাই শেষ কথা নয়, হতেও পারে না তা। কৃষ্ণা ওই সময় 2 কাপ চা নিয়ে এসে ঘরে ঢুকলো। সুব্রতর দিকে তাকিয়ে বললে, কখন এলে? এই। কিরিটি ও সুব্রতর দিকে 2 কাপ চা এগিয়ে দিল কৃষ্ণা। তুমি খাবে না? সুব্রত সুধায় ওর মুখের দিকে তাকিয়ে। তোমার জুতোর শব্দ আমি পেয়েছিলাম। কৃষ্ণা হাসতে হাসতে বললে, আর 1 কাপ তৈরি করেছি, তোমরা শুরু করো, আমারটা আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পরে তখনও চায়ের কাপ কারো নিঃশেষ হয়নি। সুব্রত একসময় বললে, তোর কথায় মনে হচ্ছে কিরিটি সুহাস মিত্র আর কাজল বোস মিত্রানির হত্যা রহস্যের মধ্যে বেশ জটিলভাবে জড়িয়ে আছে। যেহেতু ওরা দুর্ঘটনাটা যখন ঘটে তখন খুবই কাছাকাছি ছিল। শুধু তাই নয় সুব্রত, তবে সুহাসকে মিত্রানি যেমন ভালোবাসত, সুহাসও তেমনি ভালোবাসত মিত্রানিকে। সেদিক থেকে একমাত্র সুহাসের প্রতি কিছুটা যে সন্দেহ জাগে না তা নয়, কিন্তু মজা হচ্ছে কেউ কাউকে সে কথাটা ক্ষণাক্ষণেও জানতে দেয়নি। কিন্তু কেন? পরস্পর পরস্পরকে ভালোবাসা জানাবার সত্যিই কি কোথাও বাধা ছিল? কৃষ্ণা বললে, হয়তো কোনো তৃতীয় ব্যক্তি সজল চক্রবর্তীর মতো মিত্রানির দিক থেকে যেমন ছিল, সুহাসের দিক থেকেও তেমনই ছিল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকালো। আশ্চর্য কৃষ্ণা, ওই কথাটা তো একবারও আমার মনে হয়নি। ঠিক, তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। সুব্রত বললে, মিত্রানির ব্যাপারে না হয় সজল চক্রবর্তী ছিল, কিন্তু সুহাসের বেলায় কে ছিল তবে? কৃষ্ণা শান্ত গলায় বললে, তোমার এই প্রশ্নের জবাব একমাত্র একজনই দিতে পারে বোধহয়। কিরিটি মৃদু কণ্ঠে বললে, তুমি বোধহয় সুহাসের কথা বলছো কৃষ্ণা? হ্যাঁ। জঙ্গলি এসে ওই সময় ঘরে ঢুকলো। বাবু। জঙ্গলির দিকে তাকিয়ে কৃষ্ণা বললে, কে এসেছে? সুভাষ বাবু বলে এক ভদ্রলোক। কৃষ্ণা হেসে কিরিটির দিকে তাকিয়ে বললে, যাক, দেখো মেঘনা চাইতে জল স্বয়ং এসে হাজির একেবারে তোমার দরজায়। কিরিটি মৃদু হেসে বললে, এখন জলটা ভালোভাবে বর্ষিত হলেই হয়। এই জঙ্গলি, যা বাবুকে এই ঘরে নিয়ে আয়। কৃষ্ণা উঠে দাঁড়ালো। সুব্রত, আজ রাত্রে এখানে তুমি খেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সুব্রত জবাব দেয়। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে যাবার একটু পরেই সুহাস মিত্র এসে কিরিটির ঘরে ঢুকলো। আসুন সুহাসবাবু, একটু আগে আপনার কথাই ভাবছিলাম। সুহাস মিত্র বসতে বসতে বললে, জানি কেন ভাবছিলেন। জানেন? কথাটা বলে কিরিটি জিজ্ঞাসু দৃষ্টিতে সুহাস মিত্রের মুখের দিকে তাকালো। হ্যাঁ, আমি সেদিন আপনার সঙ্গে দেখা হওয়ার পর বাড়িতে ফেরা অবধি একটা কথাই ভেবেছি, আপনার কাছে তো অজ্ঞাত কিছুই থাকবে না কিরিটিবাবু। পেটের কথা আপনি ঠিকই বের করবেন। তার চাইতে যা সেদিন বলতে পারিনি, ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, সেটা আপনার কাছে প্রকাশ করে দেওয়াই ভালো। কিন্তু তাহলে বলবো কিরিটিবাবু, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা এখনো আমার কাছে যেন খুব একটা কিছু স্পষ্ট নয়। হয়তো সেই ঝড়ের শব্দের মধ্যে ভুল শুনেছি। আমার অনুমান আপনি সেদিন কিছু শুনে থাকলে ভুল শোনেননি, ঠিকই শুনেছেন। বলুন এবারে ব্যাপারটা কি? সুহাস মিত্র বলতে লাগলো। ঝড় আর ধুলোর ঘূর্ণির অন্ধকারের মধ্যে প্রথমটা আচমকা এমন দিশেহারা হয়ে পড়েছিলাম যে কোথায় কোন দিকে এগোচ্ছি বুঝতেই পারছিলাম না। তাছাড়া ওই সময় আমার চোখ থেকে চশমাটা হঠাৎ হুমড়ি খেয়ে পড়ায় কোথায় ছিটকে পড়ে গিয়েছিল। সেদিন আপনার সঙ্গে কথা বলার সময় আপনার চোখে চশমা দেখে সত্যিই একটু খটকা লেগেছিল, এবং আপনার চশমার লেন্সের দিকে তাকিয়েই বুঝেছিলাম একটু যেন বেশি মাইনাস পাওয়ারের চশমা আপনার। অথচ সুশীল নন্দীর রিপোর্টে আপনার চশমার কথা কিছুই ছিল না। ভেবেছিলাম হয়তো সেটা সুশীল নন্দীর আপনার বর্ণনায় একটা সাধারণ অমিশন মাত্র। না, চশমা ছাড়াই আমি থানায় গিয়েছিলাম, যদিও দূরের সবকিছু দেখতে বেশ অসুবিধা হচ্ছিল। চোখ কি আপনার অনেক দিন থেকেই খারাপ?
হ্যাঁ, ছোটবেলায় একটা ইনজুরির জন্য বাঁ চোখের দৃষ্টিটা বরাবরই কিছুটা খারাপ ছিল। ডান চোখেও হায়ার সেকেন্ডারি দেবার আগে থাকতেই চোখের এক দুরারোগ্য ব্যাধিতে দৃষ্টিশক্তির বিপর্যয় শুরু হয়। মানে দু চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। কী রোগ? গ্র্যাজুয়াল অপটিক নার্ভ অ্যাট্রফি। ডান চোখের দৃষ্টিবাহী স্নায়ু আমার ক্রমশ লুকিয়ে আসছে, সঙ্গে সঙ্গে বাঁ চোখটাও আরও দুর্বল হয়ে আসছে। অনেকেই জানতো না সে কথাটা। বিয়েতে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যে আমি আইএএস দিই না, এটাই ছিল তার মুখ্য কারণ। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি পেতাম না। অবশ্যই বন্ধু বান্ধবেরা ধরে নিয়েছিল আমার আত্মবিশ্বাসের অভাব, ভীরুতা। কেউ বলেছে এসকেপিস্ট মেন্টালিটি। কাউকেই মুখ ফুটে তবু আমি বলতে পারিনি আমার জীবনটাই ডুমড। একদিন একটু একটু করে চোখের দৃষ্টির উপরে চির অন্ধকার নেমে আসবে। অন্ধকার, ছেদহীন অন্ধকার। সুহাস মিত্রর গলাটা যেন শেষের দিকে রুদ্ধ হয়ে এলো। সুহাস মিত্র একটু যেন থেমে বলতে লাগলো আবার, ভগবানই যে আমার জীবনের অগ্রগতির পথে কাঁটা দিয়ে সব শেষ করে দিয়েছেন। আর কাউকে না বলেছিলেন। সুহাসবাবু, মিত্রানীকে কেন বললেন না কথাটা? কিরিটি শান্ত গলায় বললে। কি হতো বলে কথাটা তাকে কিরিটিবাবু? কেবল দুঃখই দেওয়া হতো তাকে। মিত্রানী যে কি গভীর ভালোবাসত আমায়, আমি কি তা জানতাম না কিরিটিবাবু? জানতাম, আর জানতাম বলেই কখনো তার ডাকে সাড়া দিইনি। ভেবেছি আমার নীরবতায় যদি ক্রমশ একটু একটু করে মনটা তার অন্যদিকে ঘুরে যায়। তাই যাক। সুহাসবাবু, সত্যিকারের ভালোবাসা কি অত সহজে ভিন্নমুখী হয়? হয় না। আগে সে কথাটা একবারও মনে হয়নি, কিন্তু মিত্রানীর মৃত্যুর পর কেবলই কি মনে হচ্ছে জানেন? কি? সেদিন আমাকেই হয়তো যদি সে ধুলোর ঘূর্ণি ও ঝড়ের মধ্যে অন্ধকারে খুঁজতে খুঁজতে পাগলের মতো না হয়ে উঠত, তবে হয়তো অমন করে আমার কাছে থেকেই মৃত্যুকে বরণ করতে হতো না। আমার সবচাইতে বড় দুঃখ কি জানেন কিরিটিবাবু? সে জানতে পারেনি ওই মুহূর্তে তার অত কাছে থেকেও চশমা হারিয়ে আমি এক প্রকার ব্লাইন্ড, অন্ধ, আমি নিরুপায়। উত্তেজিত কণ্ঠে কিরিটি প্রশ্ন করে, তাহলে আপনি কারো গলা বা চিৎকার শুনেছিলেন? শুনেছিলাম। কার কার গলা শুনেছিলেন? চিনতে পেরেছিলেন কি সে কার গলা? হ্যাঁ। কার গলা? মিত্রানীর গলা। কি কি বলেছিল সে? কে কে? ছাড়ো সুহাস, সুহাস। তারপরে গু গু অস্পষ্ট একটা চাপা শব্দ। কিছু দেখতে পাচ্ছি না তখন, তবু মরিয়া হয়ে সামনে এগোবার চেষ্টা করেও দু পাও এগোয়নি। একটা গাছের ডাল এসে মাথায় হঠাৎ হুড়মুড় করে পড়ল। আমি জ্ঞান হারালাম। আর কারো গলা আপনি শোনেননি সুহাসবাবু? কিরিটি আবার শুধালো। না। সুহাসবাবু বলুন। মিত্রানীর হত্যা রহস্যের একটা জট আমি কিছুতেই খুলতে পারছিলাম না। আপনার স্বীকারোক্তি সেই জটটা খুলে দিল। আচ্ছা সুহাসবাবু, একটা কথা বলুন। মিত্রানীর প্রতি সজলবাবু যে আকৃষ্ট ছিলেন, সে কথাটা কি আপনি বুঝতে পেরেছিলেন কখন? জানতাম। জানতেন? কি করে জানলেন? বিদ্যুৎ একদিন আমাকে বলেছিল। বিদ্যুৎ বাবু আপনাকে কথাটা বলেছিলেন? হ্যাঁ। কথাটা শুনে আমি, বিশ্বাস করুন কিরিটিবাবু, সুখী হয়েছিলাম। সজল জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, মিত্রানীকে সে বিয়ে করলে মিত্রানী সুখী হবে। আচ্ছা, ওই দুর্ঘটনার আগে এবং গার্ডেনে সকলে মিলিত হবার পূর্বে শেষ কার কার সঙ্গে বন্ধুদের মধ্যে আপনার দেখা হয়েছিল? সকালে বাড়িতে এসেছিল সজল এবং বিদ্যুৎ। সে এসেছিল অফিসে আমায় পিকনিকের কথাটা জানাতে পরের দিন দুপুরে। ভালো কথা, কিরিটি বললে। দুর্ঘটনাটা ঘটেছিল 14ই মে, শনিবার, তাই না? হ্যাঁ। তারিখটা আমার চিরকাল মনে থাকবে কিরিটিবাবু। তারপর একটু থেমে বললে সুহাস, সেদিনটা সরকারি এবং বেসরকারি অফিস সব বন্ধ ছিল, তাই তো শনিবার পিকনিকের জন্য স্থির করেছিল বিদ্যুৎ। আচ্ছা, বৃহস্পতিবার সকালের দিকে আপনি মিত্রানীকে ফোন করেছিলেন? আমি মিত্রানীকে ফোন করেছি? কে বললে কথা? মিত্রানীর ডায়েরিতেই কথাটা লেখা আছে। মিত্রানী তার ডায়েরিতে লিখেছে আমি বৃহস্পতিবার সকালে তাকে ফোন করেছিলাম? হ্যাঁ।
আশ্চর্য, আমি তাকে জীবনে কখনো ফোন করিনি। আপনি জানতেন তার বাড়িতে ফোন ছিল? জানতাম বইকি। কি করে জানলেন? মিত্রানি কলেজে একদিন আমাকে কথাটা বলেছিল। তাহলে 12ই মে সকালে আপনি মিত্রানিকে ফোন করেননি সুহাসবাবু? না। সকাল 7টা থেকে 8টার মধ্যে সেদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? দোতলায় আমাদের বাসা বাড়ির বাড়িওয়ালার ছেলেকে পড়াচ্ছিলাম। মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 2 দিন তাকে আমি পড়াই। কিন্তু সত্যি অবাক লাগছে, মিত্রানি তার ডায়েরিতে ওই কথা লিখলো কেন? মিত্রানি তো কখনো মিথ্যা বলতো না। হয়তো এমনও হতে পারে। কি, আপনার নাম করে অন্য কেউ তাকে ফোন করেছিল? কিন্তু তাই বা কেউ করতে যাবে কেন? আপনার ওই প্রশ্নের জবাব হয়তো কয়েকদিনের মধ্যেই আমি দিতে পারবো সুহাসবাবু, কারণ অন্ধকার অনেকটা কেটে গিয়েছে। কি বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না কিরিটিবাবু। কিরিটি হেসে বললে, কথামালা পড়েছিলেন ছোটবেলায়? পড়েছি। কথামালায় সেই নীলবর্ণ সিগালের গল্পটা নিশ্চয়ই মনে আছে? আছে। শেষ পর্যন্ত তাই হয়েছে। ধোপার গামলায় পড়ে সেই ধূর্ত শ্রীগালের গায়ে যে রং লেগেছিল, তার সেই নীলবর্ণকে বনের অন্যান্য জন্তু জানোয়ারদের মনের মধ্যে প্রথমটাই একটা বিভ্রান্তির সৃষ্টি করলেও অনতিকাল পরে অকস্মাৎ দৈবচক্রে তার কণ্ঠের চিরাচরিত হুক্কা হুয়া ধ্বনি তার আসল স্বরূপটিকে উদ্ঘাটিত করে দিয়েছিল। তবে হ্যাঁ, ওই শ্রীগালের ব্যাপারটা ছিল আকস্মিকই একটা ঘটনা মাত্র, কিন্তু এক্ষেত্রে সেটা আকস্মিক নয়, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং স্থির মস্তিষ্কের কাজ। কতকটা বোকার মতোই যেন সুহাস কেমন অসহায়ভাবে কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। কিরিটি স্মিত হাস্যে বললে, বুঝলেন না তো সুহাসবাবু? না মানে, আমি বলতে চাই, কিরিটি শান্ত গলায় বললে, নো ক্রাইম ইজ পারফেক্ট। কিছুক্ষণ হলেও সুহাস মিত্র বিদায় নিয়েছেন। কিরিটি, সুব্রত ও কৃষ্ণা দ্বিতীয় প্রস্থ চা নিয়ে বসেছিল। সুব্রত এতক্ষণ নির্বাক শ্রোতা ছিল, একটি কথাও বলেনি। চায়ের কাপে চুমুক দিতে দিতে একসময় সুব্রত বললে, কিরিটি, মনে হচ্ছে কাজল বোসের ভূতটা বোধহয় তোর কাঁধ থেকে নেমে গেছে। কিরিটি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো, না না, আদৌ নয়। মোক্ষম 3টি জটের একটা জট যেটা সুহাস মিত্রকে নিয়েছিল, সেই জটটি মাত্র খুলেছে, কিন্তু এখনো 2টো জট রয়ে গিয়েছে। তার মধ্যে একটি বোধহয় কাজল বোস। হ্যাঁ, আর বাকিটা? সেটা হত্যাকারীকে চিহ্নিত করবার মধ্যে শেষ জট। তোকে বলেছিলাম সেদিন সুশীল নন্দীর ওখান থেকে গাড়িতে আসতে আসতে একটা কথা নিশ্চয়ই তোর মনে আছে। মিত্রানিকে কেন্দ্র করে একটি জটিল ত্রিকোণের সৃষ্টি হয়েছিল 2টি পুরুষের আকর্ষণ ও বিকর্ষণে। মনে আছে? আমি বলেছিলাম মিত্রানির হত্যার মূলে ওই আকর্ষণ ও বিকর্ষণই। হ্যাঁ, এবং এও বলেছিলাম আপাত দৃষ্টিতে ভালোবাসা ও ঘৃণা 2টি বিপরীত বস্তু হলেও ভালোবাসা থেকে যেমন ঘৃণার জন্ম হতে পারে, তেমনি ঘৃণার মূলে অনেক সময় থাকে ভালোবাসা। তুই কি ঠিক বলতে চাস বলতো কিরিটি? বলতে চাই ওই জটটি এখনো আমার কাছে খুলে যায়নি, আর সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হত্যাকারীর চেহারাটাও স্পষ্ট হয়ে উঠবে না। তবে কি এখনো? না সুব্রত, হত্যাকারী এখনো কিছুটা ঝাপসা, কিছুটা ধোঁয়া। তাই ভাবছিলাম দেখি যদি কাজল বোসের কাছ থেকে কিছুটা সাহায্য পাই। কৃষ্ণা ওই সময় বলে উঠল, কিছুই পাবে না। কেন? বলো না, সুহাস মিত্রর মতো পুরুষ নয়, সে নারী। সুব্রত বললে, ঠিকই বলেছ কৃষ্ণা, ওদের বুক ফাটে তো মুখ ফোটে না। কিরিটি মৃদু হেসে বললে, ঠিক। তবে যুধিষ্ঠিরের সেই তার মাকে অভিশাপ, কোনো নারী পেটে কোনো কথা থাকবে না। তাছাড়া আমার তুলে আছে মোক্ষম অস্ত্র। যথা? প্রশ্নটা করেই সুব্রত কিরিটির মুখের দিকে তাকালো। আমাদের সুহাস মিত্র। সুহাস মিত্র? হ্যাঁ, ভুলে যাচ্ছিস কেন সুব্রত? সুহাসের জন্য কাজল প্রাণও দিতে পারে। কিরিটির কথার সঠিক তাৎপর্যটা ওই দিন সুব্রত ঠিক উপলব্ধি করতে পারেনি, পেরেছিল দিন 2 বাদে। সুহাসের সাহায্যেই কিরিটি কাজল বোসকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল। সুব্রত বুঝতে পারেনি কিরিটির প্ল্যানটা। কিরিটি পরের দিন দুপুরে নিজেই গিয়েছিল সুহাস মিত্রের অফিসে। সুহাস মিত্র
কিরিটিকে দেখে অবাক। কিরিটিবাবু, আপনি? একটা কাজ করতে হবে আপনাকে সুহাসবাবু। বলুন, কি কাজ? আপনাদের বান্ধবী কাজল বোসের সঙ্গে একটু কথা বলতে চাই। সে তো আপনি তাকে ডেকে পাঠিয়ে সুশীলবাবুকে বললেই তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। তা পারবেন জানি, আমি তা চাই না। আমার ইচ্ছা আপনি তাকে কাল বা পরশু ওখানে একটিবার যদি আসতে বলেন। আমাকেই বলতে হবে? হ্যাঁ, কারণ আপনাকে দিয়ে বলানোর মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে। সুহাস যেন কি ভাবলো, তারপর বললে, বেশ, তাই হবে। তবে আজ তো হবে না, কাল শনিবার আছে। দুটোই অফিসের ছুটির পর আমি তার ওখানে যাব। রবিবার আসতে বলবো। খুব ভালো। রবিবার সকালের দিকে কাজল বোস এলো। কিরিটি কাজল বোসের অপেক্ষাতেই ছিল এবং জঙ্গলিকে বলে রেখেছিল কাজল বোস এলে যেন সে তাকে তার ঘরে পাঠিয়ে দেয়। জঙ্গলির সঙ্গে কাজল বোস ঘরে ঢুকতেই কিরিটি বললে, আসুন মিস বোস, কতগুলো ব্যাপার আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাই, তাই আপনাকে কষ্ট দিতে হলো। বসুন। কাজল কিরিটির কথার কোনো জবাব দিল না। অল্প দূরে সুব্রত চুপচাপ বসে একটা পিক্টোরিয়ালের পাতা উল্টাচ্ছিল। সেদিকে একবার তাকিয়ে একটা খালি সোফায় কিরিটির মুখোমুখি বসল। কাজলের মুখটা গম্ভীর, যেন একটা বিরক্তি বিরক্তি ভাব। আপনি হয়তো বিরক্ত বোধ করছেন মিস বোস, আপনাকে আমি বেশিক্ষণ আটকাবো না। কাজল বোস নীরব। মিস বোস, সেই দুর্ঘটনার দিন আপনি কি ধুলোর ঝড়ে বিভ্রান্ত হয়ে হঠাৎ পড়ে টরে গিয়েছিলেন? না তো। তবে আপনার হাতের চুড়ি ভাঙলো কি করে? আমার হাতের চুড়ি? কেন, আপনাকে তো সেদিন আমি বলেছিলাম আমার ছোট ভাইজি আমার হাতের চুড়ি টানাটানি করতে গিয়ে ভেঙে ফেলে। হ্যাঁ, বলেছিলেন, মনে আছে। তবে কথাটা ঠিক আমার বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি? কেন আপনার? কেন আপনার মনে হয়েছে যে আমি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছেন তা আমি বলিনি। তবে আপনার বাঁ হাতে ঠিক কবজির কাছে একটা অ্যাব্রেশন, কিছুতে ছড়ে যাওয়ার মতো সেদিন দেখেছিলাম, এবং তার চিহ্ন এখনো আছে মনে হয়। ওটা কিছুতে কেটে গিয়েছে। কাজেই স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে। কি মনে হয়েছে আপনার কিরিটিবাবু? আপনি হয়তো সেদিন পড়ে গিয়েছিলেন বা কোনো কারণে হাতে আঘাত পেয়েছিলেন, যার ফলে আপনার বাঁ হাতের দু এক গাছি চুড়ি ভেঙে গিয়েছিল ও কবজির কাছে ছড়ে গিয়েছিল সেই আঘাতে। না, সেসব কিছুই হয়নি আপনি যা ভাবছেন। তবে আপনার বাঁ হাতের কবজির কাছে ওই আঘাতের চিহ্নটা কি করে এলো তা ঠিক মনে নেই। হয়তো কোনো সময়ে কিছু হয়েছে। মিস বোস, যে সত্যকে আপনি ঢাকবার চেষ্টা করছেন তাকে আপনি ঢেকে রাখতে পারবেন না। শুনুন, আমি যদি বলি সেদিন ঝড় ও ধুলোর ঘূর্ণির মধ্যে কারো সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল। ধাক্কা? হ্যাঁ, কিংবা কারো সঙ্গে আপনার হাতাহাতি হয়েছিল, সেই সময়ই আপনার হাতের চুড়ি ভেঙে যায়। কি পাগলের মতো যাতা বলছেন? আমি যে পাগলের মতো যাতা বলছি না মিস বোস, তার উপযুক্ত প্রমাণ থানা অফিসার সুশীল নন্দীর কাছে আছে। কিছু ভাঙা চুড়ির অংশ, যে অংশগুলো আপনার হাতের ওই চুড়ির সঙ্গে হুবহু মিলে যাবে। আর আদালত যখন সেই প্রশ্ন আপনাকে করবে। আদালত প্রশ্ন করবে? কথাটা উচ্চারণ করতে গিয়ে মনে হলো যেন কাজল বোসের গলার স্বর কেঁপে গেল একটু। নিশ্চয়ই আদালতে যখন মিত্রাণীর হত্যা মামলা উঠবে এবং ওই চুরির ব্যাপারে আপনাকে ক্রস করবে সরকারি উকিল। আপনি আপনি কি বলতে চান কিরিটিবাবু? কিছুই না, কেবল সেদিন সত্য যা আপনার জ্ঞাতসারে ঘটেছিল সেইটুকুই আপনার কাছ থেকে জানতে চাই। বলুন। আমি কিছুই জানি না। জানেন? বলুন, কার সঙ্গে সেদিন আপনার ধাক্কা লেগেছিল? কে সে? আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না, কিন্তু আমি বলছি তিনি সুহাসবাবু, তাই না? না, তাকে আমি চিনতে পারিনি। বিশ্বাস করুন, তাকে আমি চিনতে পারিনি। চিনেছিলেন, তাকে আপনি চিনেছিলেন মিস বোস। কিরিটির গলার স্বর ঋজু ও কঠিন। বুঝতে পারছেন না কেন? একজনকে বাঁচাতে গিয়ে ফাঁসির দড়ি আপনার দিকে এগিয়ে আসছে। ফাঁসি? একটা আর্ত অস্ফুট চিৎকার যেন কাজল বোসের কণ্ঠ ছিঁড়ে বের হয়ে এলো। তার দুই চোখে ভয়ার্ত দৃষ্টি। একজনকে হত্যার অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারার সেই দণ্ডই দেওয়া হয়ে থাকে। কাজেই সুহাসবাবুর। না,
আপনি বিশ্বাস করুন কিরিটিবাবু, সুহাস নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। সে মিত্রাণীকে হত্যা করেনি। তাকে ফাঁসির দড়ি থেকে বাঁচাবার একটিমাত্র উপায় আছে মিস বোস। অকপটে সেদিন যা যা ঘটেছিল সেইটুকু আমার কাছে প্রকাশ করে দেওয়া। কিরিটির গলার স্বর শান্ত কিন্তু দৃঢ়। বলুন, সেদিন ঠিক কি ঘটেছিল আপনার দৃষ্টির মধ্যে ধুলোর ঘূর্ণিঝড় উঠবার পর? সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন কিরিটিবাবু। আমার প্রশ্নের জবাব দিন যদি সুহাসবাবুকে বাঁচাতে চান। কেন বুঝতে পারছেন না আপনি মিস বোস? সুহাসবাবুর বাঁচবার আর কোনো রাস্তা নেই বলেই আপনাকে অনুরোধ করেছিলেন আমার সঙ্গে দেখা করবার জন্য। আমার কথা আপনি বিশ্বাস করবেন? সত্য বললে কেন বিশ্বাস করব না? কাজল বোস অতঃপর নিজেকে যেন একটু গুছিয়ে নিল। তারপর বলতে শুরু করল। হঠাৎ ধুলোর ঘূর্ণিঝড় উঠবার পর আমরা প্রত্যেকেই সেই ধুলোর অন্ধকারে ছিটকে পড়েছিলাম। জানি তারপর ঝড়ের ঝাপটা থেকে বাঁচবার জন্য এলোমেলোভাবে কে কোথায় চলেছি প্রথমটায় যেমন বুঝতে পারিনি, তেমনি এও বুঝতে পারিনি কত দূর এগিয়েছি ওই সময়। একটা কথা মিস বোস, মিত্রাণী আপনার কত দূরে ছিল? ঠিক জানি না, তবে মনে হয় সুহাসবাবু। হ্যাঁ, বোধহয় আমার ঠিক আগেই ছিল সুহাস। কাজল বোস থামল। কিরিটি বললে, বলুন থামলেন কেন? হঠাৎ যেন কার সঙ্গে আমার ধাক্কা লাগলো। ধাক্কাটা লেগেছিল সামনের দিকে না পেছন থেকে বা পাশ থেকে? কিরিটির প্রশ্ন। মনে হয়েছিল যেন পাশ থেকেই। একটু থেমে আবার কাজল বললে, ভেবেছিলাম বুঝি সুহাসই, তাই তাকে দুহাতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠি, কে সুহাস? কিন্তু কোনো সাড়া পেলাম না। বরং যাকে জড়িয়ে ধরেছিলাম সে যেন একটা ধাক্কা দিয়ে আমাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি সামলাতে পারিনি নিজেকে, পড়ে যাই। লোকটাকে আপনি ভালো করে দেখতে পাননি? না। তারপর? ঠিক সেই মুহূর্তে একটা অস্ফুট চিৎকার শুনতে পাই। আমি পড়ে গিয়ে ততক্ষণে আবার উঠে দাঁড়িয়েছি। একটা ঝটাপটির শব্দ। তারপরেই কেউ কি সুহাস বলে ডেকেছিল? না না। তারপরে একটু থেমে কাজল বোস বলতে লাগলো, এগোতে যাবো কোনো মতে, একটা গাছের ডাল এসে সামনে আছড়ে পড়লো। আবার একটা অস্ফুট চিৎকার কানে এলো। সুহাসী গাছের ডালের তলায় চাপা পড়েছিল। পরে বুঝেছিলাম। আর মিত্রাণীকে আদৌ কিছুটা দূরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কাজেই সুহাস নয়, সে মিত্রাণীকে হত্যা করতে পারে না। বলা শেষ করে কাজল যেন কিছুটা হাঁপাতে থাকে। একটা কথা বোধহয় আপনি জানেন না। কি কথা? কখনো হয়তো আজ পর্যন্ত চিন্তাও করতে পারেননি। কি কথা? পুনরায় প্রশ্ন করলে কাজল বোস। আপনি গত বছর সুহাসবাবুর জন্মদিনে তাকে সবুজ সুতোয় নাম তুলে যে সিল্কের রুমালটা প্রেজেন্ট করেছিলেন, মিত্রাণীকে সেই রুমালটার সাহায্যেই হত্যা করা হয়েছে। কে কে বললে? যে রুমালটা মিত্রাণীকে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে সেটা সুহাসবাবুরই। তিনি ওই কথা বলেছেন পুলিশের কাছে। কাজল বোস যেন একেবারে বোবা, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে কিরিটির মুখের দিকে। সামান্য একটা রুমাল নিশ্চয়ই চুরি যায়নি। এক যদি না হত্যাকারী কৌশলে তার নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য সেটা হাতিয়ে থাকে, কিংবা সুহাস মিত্রই নিজে সেটা ব্যবহার না করে থাকেন। কাজল বোস যেন পাথর। কিরিটির শেষ কথাটার সঙ্গে সঙ্গে হঠাৎ কাজল বোস যেন এলিয়ে পড়ল সোফাটার উপরে অসহায়ভাবে। কি কি হলো মিস বোস? সুব্রত, ভদ্রমালে চোখে মুখে একটু জল দে, বোধহয় সংজ্ঞা হারিয়েছেন। সুব্রত বুঝতে পেরেছিল কিরিটির অনুমান মিথ্যা নয়, তাই সে তাড়াতাড়ি উঠে পাশের টিপয় থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে হাতে গ্লাসে জল ঢেলে কাজল বোসের চোখে মুখে ঝাপটা দিতে থাকে। মিস বোস। চোখের পাতায় তখনও জলের কণাগুলো লেগে আছে। কাজল বোস কিরিটির মুখের দিকে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে সুহাস মিত্র এসে ঘরে ঢুকলো। কাজল বোস উঠে দাঁড়ালো। তুমি? তাহলে তুমি? কাজল বললে। কাজল? ডাকলো সুহাস। তাকে যেন একটা থাবা দিয়ে থামিয়ে দিয়ে কাজল বললে, তুমি? তুমি এত নীচ, এত ছোট সুহাস? কাজল শোনো শোনো, এখনো এখনো তুমি বলতে চাও? কাজল, শুনেছি, সব শুনেছি। কিরিটিবাবু আমাকে সব বলেছেন। এই মাত্র মিত্রাণীকে হত্যা করবার আর কিছু তুমি খুঁজে পেলে না? শেষ পর্যন্ত আমারই দেওয়া রুমালটা দিয়ে। কাজল, এসব কি বলছো তুমি?
ঠিকই বলছি, তুমি সেদিন আমাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিলে। আমি তোমাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিলাম? কি বলছো? তুমি কি খেপে গেলে? সুহাস, পাপ কখনো চাপা থাকে না। কাজল বোস আর দাঁড়াতে পারল না, টলতে টলতে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যেতে কেউ তাকে বাধা দিল না। সুহাস তাকালো কিরিটির মুখের দিকে বিহ্বল দৃষ্টিতে, তারপর বললে, কি বলে গেল কাজল কিরিটি বাবু? শুনলেন তো আপনি, কি ও বলে গেল নিজের কানে? শুনেছি, কিন্তু আপনি ওকে কি বলেছেন? রুমালটার কথা বলেছি মাত্র। কিন্তু ধাক্কা দেওয়ার কথাও কি বলে গেল? সেদিন কে নাকি ওকে ধাক্কা দিয়েছিল ধুলোর ঘূর্ণিঝড়ের মধ্যে। তারপরে একটু হেসে কিরিটি বললে, ওর কাছে আমার যা জানবার ছিল জানা হয়ে গিয়েছে। কাজল বোসকে নিয়ে যে জটটা ছিল সেটা খুলে গিয়েছে, বাকি এখন শেষ জটটি। কিসের জট? প্রশ্ন করে সুহাস। মিত্রানির হত্যা রহস্যকে ঘিরে 3টে জট ছিল, তার মধ্যে একটি খুলে দিয়েছেন সেদিন আপনি, আর কাজল বোস খুলে দিয়ে গেল একটি। বাকি এখন শেষ জটটি। আশা করছি সেটাও খুলতে আর দেরি হবে না। কিরিটিবাবু, সুহাস ডাকল, বলুন, সত্যি কি আপনি মনে করেন? সুহাস ইতস্তত করে থেমে গেল। কি আমি? সত্যি কি আপনি মনে করেন আমি আমাদের মধ্যে সেদিন মিত্রানিকে হত্যা করেছি? সে কথা থাক, আপনি আগে বলুন, সেদিন কি কাজলের সঙ্গেই আপনার ধাক্কা লেগেছিল, অথচ সাড়া দেননি তার ডাকে? না, সে কাজল নয়। তবে কে? আমার অনুমান আপনি হয়তো তাকে চিনতে পেরেছিলেন, চোখের দৃষ্টিতে নয়, হয়তো অনুভবে, স্পর্শের মধ্যে দিয়ে। বিশ্বাস করুন, তাকে আমি চিনতে পারিনি। সুহাসবাবু, আপনারা এখনো একটা কথা জানেন না, কারণ বলা হয়নি কাউকে আপনাদের। জানি না? কি জানি না? মিত্রানি ওয়াজ রেপড। সে কি? একটা অর্ধস্ফুট চিৎকার যেন বের হয়ে এলো সুহাসের কণ্ঠ চিরে। হ্যাঁ, এবং খুব সম্ভব প্রচণ্ড ঘৃণা ও আক্রোশের বশে হত্যাকারী প্রথমে তাকে রুমালের ফাঁস গলায় দিয়ে হত্যা করে, তারপর তাকে রেপ করে। আমি 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 কথাটা এখনো বিশ্বাস করতে পারছি না কিরিটিবাবু। হয়তো হত্যাকারীর মিত্রানিকে ঘিরে দীর্ঘদিনের অমিত লালসা শেষ পর্যন্ত তাকে পশুর পর্যায়ে টেনে এনেছিল, তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলেছিল। কিরিটিবাবু, বলুন, এখনো আপনার ধারণা যে আমাদেরই একজন? না বলতে পারলেই আমি খুশি হতাম সুহাসবাবু, কিন্তু তা পারছি না। এখনো সন্দেহের জালটা যেন আপনাদেরই কাউকে ঘিরে আছে। সুহাস আর কোনো প্রতিবাদ জানালো না, কেমন যেন মুহ্যমানের মতো সোফার উপর বসে রইল। কারো মুখেই কোনো কথা নেই, যেন একটা পাষাণ স্তব্ধতা বিরাজ করছে ঘরের মধ্যে। তারপরেই যেন হঠাৎ একসময় উঠে দাঁড়ালো সুহাস মিত্র, এবং কোনো রকম কিছু না বলে স্লথ পায়ে ঘরের ভিতর থেকে বের হয়ে গেল। সিঁড়িতে সুহাস মিত্রের পায়ের শব্দটা মিলিয়ে যাবার পর সুব্রত বললে, বেচারা মনে হলো যেন অত্যন্ত কঠিন আঘাত পেয়েছে। কিরিটি শান্ত গলায় বললে, ওই আঘাতটা না দিতে পারলে, যাকে বলে অ্যাসিড টেস্ট, সেটা হতো না, এবং আসল সত্যটাও প্রকাশ পেত না। তুই তাহলে সুহাস মিত্রকে মুক্তি দিলি? আপাতত। আপাতত মানে? কিরিটি সুব্রতর কথার কোনো জবাব না দিয়ে উঠে গিয়ে ফোন ডায়াল করতে লাগলো। বারদুই এনগেজ টোন এলো। তারপর অন্য প্রান্তে শোনা গেল, ওসি শিবপুর পিএস। সুশীলবাবু, আমি কিরিটি, কোনো খবর আছে? আছে, তবে ফোনে বলবো না। কাল আসুন না একবার। যাব। আচ্ছা, মেয়েদের জামা ও শাড়ি? এখনো থানাতেই আছে এক্সিবিট হিসাবে। কেন বলেন তো? ওগুলো আমি একবার দেখতে চাই, আর ওই সঙ্গে স্পটটাও একবার ঘুরে দেখে আসবো ভাবছি। আচ্ছা, তাহলে সেই কথাই রইল। কিরিটি অতঃপর রিসিভারটা নামিয়ে রেখে দিল। কিরিটি ফিরে এসে সোফায় বসতেই সুব্রত শুধালো, স্পটটা একবার দেখবার কথা গত 2 দিন ধরে আমিও ভাবছিলাম। কিরিটির ওখান থেকে বের হয়ে সুহাস মিত্র একটু অন্যমনস্ক হয়েই যেন বাস স্ট্যান্ডের দিকে এগুতে থাকে। মিত্রানির কথাই সে ভাবছিল বোধ হয়। হঠাৎ বাস স্ট্যান্ডের কাছাকাছি আসতেই কাজলের ডাক শুনে সুহাস থমকে দাঁড়ালো। সুহাস? কে? ও তুমি? বাড়ি ফিরে যাওনি?
না, তোমার অপেক্ষাতেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আমার অপেক্ষায়? কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথা? কি কথা? এই রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথা হতে পারে না। কিন্তু রাত অনেক হয়েছে, তোমাকে তো আবার ফিরতে হবে ট্রেনে। সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কথাটা কি খুব জরুরি? জিজ্ঞাসা করলো সুহাস। জরুরি না হলে প্রায় 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করতাম না। চলো ওই পার্কটায় গিয়ে বসা যাক। সুহাস একটু চুপ করে থেকে বললে, বেশ চলো। 10-15 গজ দূরেই রাস্তাটা যেখানে সামান্য একটু বেঁকেছে, সেখান থেকেই রাস্তাটা 2 ভাগ হয়ে গিয়েছে। একটা যাওয়ার, একটা আসার। মধ্যখানে ট্রামের লাইন। একটা ট্রাম উল্টো দিকে ঘন্টি বাজাতে বাজাতে চলে গেল। একটা বাস এসে দাঁড়িয়েছে। ওই সময়ও যাত্রীতে একেবারে যেন ঠাসাঠাসি। দুজনে ট্রাম রাস্তা পার হয়ে একটা পার্কের মধ্যে এসে ঢুকল। গ্রীষ্মের সময় বলেই হয়তো তখনও পার্কের মধ্যে বেশ কিছু মানুষজন রয়েছে। দুজনে এগিয়ে গেল আরো কিছুটা। একটা খালি বেঞ্চ দেখে দুজনে পাশাপাশি বসল। কিছুটা সময় দুজনেই চুপচাপ। দুজনেই যেন যে যার ভাবনার মধ্যে তলিয়ে আছে। সুহাস, হঠাৎ কথা বলল কাজল। এতদিনে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো কাজল? আই ওয়াজ আ ফুল। নচেত কথাটা আমার আরো আগেই বোঝা উচিত ছিল। কি বলতে চাও তুমি কাজল, স্পষ্ট করে বলো। বলবার তো আর কিছুই নেই। কিছুই যদি নেই তো আমাকে এভাবে টেনে নিয়ে এলে কেন? কাজল বলতে লাগলো। অবশ্যই ব্যাপারটাকে আমি একেবারে অনুমান করতে পারিনি তা নয়, কিন্তু মনকে সান্ত্বনা দিয়েছি। না, হতে পারে না। তাছাড়া আমি ভেবেছিলাম মিত্রানির মনটা অন্য জায়গায় বাঁধা আছে। ওরা পরস্পরকে ভালোবাসে যখন, তখন আমি কিছুটা নিশ্চিন্ত। কি বলছো তুমি কাজল? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মিত্রানি কাকে ভালোবাসতো আর কেই বা মিত্রানিকে ভালোবাসতো? কিন্তু সে ভুল আজ আমার ভেঙে গেছে। বুঝতে পারছি মিত্রানির আরও অ্যাডমায়ার ছিল। তাকে ভালোবাসার জন্য আরও কেউ ছিল। কাজল, সত্যিই বলছি, তোমার হেয়ালি আমি একটু বুঝতে পারছি না। এইরকম কিছু যে আজ তোমার কাছ থেকে আমায় শুনতে হবে আমি জানতাম। কাজল, অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে বাসায় ফিরতে হবে। আমি চললাম। যাবে তো নিশ্চয়ই, তোমাকে আমি আটকাবো না। কিন্তু মন তোমার অনেক আগেই অন্য জায়গায় বাধা পড়েছে, কথাটা আমাকে এতকাল জানতে দাওনি কেন? কেন আমাকে নিয়ে তুমি খেলা করেছো? বিরক্তি ভরা কণ্ঠে সুহাস বললে, খেলা তোমাকে নিয়ে আমি কোনোদিনই করিনি কাজল। বোঝবার শক্তি থাকলে তুমি অনেক আগেই সেটা বুঝতে পারতে। তা পারতাম হয়তো, কিন্তু এও তুমি জেনো সুহাসবাবু, তোমার মুখোশটা আমি খুলে দেব। কাজল, হ্যাঁ, আমি যতটুকু জানি সব কিরিটিবাবুকে বলবো। কি বলবে? আদালতে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেই সেটা বুঝতে পারবে। একটা বিষাক্ত জ্বালায় যেন কথাগুলো উচ্চারণ করে কাজল উঠে পড়ে হনহন করে গেটের দিকে এগিয়ে গেল। আর সুহাস যেন কেমন বিমূঢ় হয়ে বেঞ্চটার উপর বসে রইল। সকাল সকালই পরের দিন কিরিটি আর সুব্রত বের হলো। থানায় যখন ওরা এসে পৌঁছালো বেলা তখন 8:15 মতো হবে। গ্রীষ্মের তাপদাহ তখনও শুরু হয়নি। থানাতেই অপেক্ষা করছিলেন সুশীল নন্দী। কিরিটি বললে, সুশীলবাবু, চলুন আগে বটানিক্যাল গার্ডেনে গিয়ে স্পটটা ঘুরে আসি। বেশ চলুন। সুশীল নন্দী উঠে দাঁড়ালেন। উইকডে। বটানিক্যাল গার্ডেনে তেমন লোকজন বড় একটা নেই। কয়েকজন আমেরিকান ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছিল, হাতে তাদের ক্যামেরা দুজনের। সুশীল নন্দী সঙ্গে করে নিয়ে এলেন ওদের, ঠিক যেখানে মিত্রানির মৃতদেহটা আবিষ্কৃত হয়েছিল। একটা ঝোপের মতো, তারই সামনে খানিকটা খোলা জমি। কিরিটি তাকিয়ে তাকিয়ে দেখে। তারপর একসময় সেখান থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে যায়। জায়গাটা গঙ্গার ধার থেকে প্রায় 40-50 গজ দূরে হবে, এবং গঙ্গার ধার থেকে বিশেষ করে ওই ছোপটার জন্য জায়গাটা নজরে পড়ে না। কিরিটি ঘড়ি ধরে একটু দ্রুতই গঙ্গার ধার থেকে জায়গাটায় এগিয়ে এলো, ঠিক জানবার জন্য কতক্ষণ আন্দাজ লাগতে পারে ওইখানে পৌঁছতে। সুশীলবাবু, বলুন, বায়নাকুলারটা আর বেতের টুপিটা কোথায় কুড়িয়ে পাওয়া গিয়েছিল জানেন? সুশীল নন্দী জায়গা দুটো দেখিয়ে দিলেন। ভাঙা চুরির টুকরোগুলো ওই যে বায়নাকুলারটা যেখানে পাওয়া যায় সেইখানেই। কিরিটির মনে হলো মৃতদেহ যেখানে আবিষ্কৃত হয় সেখান থেকে জায়গাটা 10 হাত দূরেই হবে। চলুন এবার থানায় যাওয়া যাক।
গাড়িতে উঠে সুশীল নন্দী বললেন, জায়গাটা দেখে কিছু অনুমান করতে পারলেন? একটা ব্যাপার বোঝা যাচ্ছে। কি বলুন তো? হত্যাকারী বুঝতে পেরেছিল ওই ঝোপের দিকে আসতে হলে গঙ্গার ধার থেকে এই পথটাই সহজ হবে, এবং সেই অনুমানেই কিরিটি থেমে গেল হঠাৎ, ওই পর্যন্ত বলে। সুশীল নন্দী বললেন, কিন্তু তাতে কি এসে গেল? ওরা অন্য পথ তো ধরতে পারত। তা পারত, তবে ওইটাই সামনে ছিল, আর সহজ পথ ছিল। কি জানেন সুশীলবাবু, সেদিনকার যাবতীয় ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন। মানে মানে অ্যাক্সিডেন্টলি সবকিছুই যেন সেদিন খুনির ফেভারে এসে গিয়েছিল। সুব্রতর কাছে ওই মুহূর্তে সমস্ত ব্যাপারটাই যেন অকস্মাৎ স্পষ্ট হয়ে উঠেছিল। কিরিটির আগের কথায় সে নিঃশব্দে কিরিটির কথা শুনতে থাকে। কিরিটি বলতে লাগলো, প্রথমত ধরুন, সেদিনকার ধুলোর ঘূর্ণিঝড় আবহাওয়া অফিসের সেদিনের সকালের ফোরকাস্টে অবশ্যই ছিল বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ এক পশলা ঝড় বৃষ্টি হবে। যদিও সেটা সেদিন ঠিক হয়েছিল, কিন্তু নাও তো হতে পারত। সেদিক দিয়ে বিচার করে দেখতে গেলে খনি জাস্ট টুক এ চান্স, এবং চান্সটা সে পেয়ে গেল ফোরকাস্ট মতো আবহাওয়াটা ঠিক মুহূর্তে তার ফেভারে পেয়ে। দ্বিতীয়ত, ওই ঘূর্ণিঝড় হবার দরুন তাকে খুনিকে আর কষ্ট করতে হলো না, মিত্রানি নিজেই তার হাতের মুঠোর মধ্যে এসে গেল। তৃতীয়ত, ওরা স্থির করেছিল চাঁদনি রাত আছে, কাজেই সন্ধ্যা উতরাবার পর তারা ওখান থেকে ফিরবে। যেমন করে হোক খুনি সেটা অনুমান করতে পেরেছিল, এবং তাই যদি শেষ পর্যন্ত হতো তো সন্ধ্যার আবছা অন্ধকারে গঙ্গার ধার থেকে ফেরার পথে তাকে কার্যসিদ্ধি করতে হতো। তাহলে ভেবে দেখুন সুশীলবাবু, যদিও খুনি সবটাই ছিল পূর্ব পরিকল্পিত এবং তার ডিটারমিনেশন, তবু সবকিছু ঘটনাচক্রে তার ফেভারে আসায় ব্যাপারটা সহজেই হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তার কাছে। অ্যাক্সিডেন্টালি সে হত্যা করবার চান্সটা পেয়ে গিয়েছিল। ভালো কথা, কাউকে এই কদিন ওই জায়গাটার আশেপাশে দেখা গিয়েছে কি? হ্যাঁ, গতকাল দুপুরে আমার লোকেরা যারা পালা করে সর্বক্ষণ নজর রাখছিল আপনার নির্দেশ মতো একজনকে দেখেছে। কিরকম দেখতে লোকটা? বয়স কত? বয়স হবে লোকটার 33-34-এর মধ্যে। পরনে একটা সাদা প্যান্ট ও সিল্কের শার্ট, চোখে রঙিন কাচের চশমা। একটা ট্যাক্সি করে এসেছিল লোকটা। কয়েক মিনিট জায়গাটার আশেপাশে ঘুরে আবার সে ট্যাক্সি করে চলে যায়। ট্যাক্সির নম্বরটা রেখেছিল কি আপনার লোক? না, পালিয়ে গেল আপনার নাকের ডগা দিয়ে সুশীলবাবু। কে পালিয়ে গেল নাকের ডগা দিয়ে? হত্যাকারী, মিত্রানী ঘোষালের হত্যাকারী। বলেন কি? হ্যাঁ, কিন্তু থাক, একটা ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত হলাম সুশীলবাবু, হত্যাকারী ওদেরই একজন। গাড়ি ইতিমধ্যে থানার সামনে পৌঁছে গিয়েছিল। সুশীল নন্দী একটা সিল করা কাগজের প্যাকেট কিরিটির সামনে টেবিলের ওপর এনে নামিয়ে রাখল। বললে, এর মধ্যে মিত্রানি শাড়ি, সায়া, ব্রেসিয়ার, ব্লাউজ সব আছে। প্যাকেটটা খুলতে খুলতে কিরিটি বললে, সেই বেতের টুপিটা ও বায়নোকুলারটাও আনুন, আর একবার দুটো বস্তু ভালো করে দেখব। সুশীলবাবু সেগুলো আলমারি থেকে বের করে এনে টেবিলের উপর রাখলেন। মিত্রানির পরনে ছিল সেদিন একটা নীল রঙের মুর্শিদাবাদী সিল্কের শাড়ি। শাড়ির কিছুটা অংশ মনে হয় টানা হাঁচড়াতে ফেঁসে গিয়েছে। শাড়িটা পুরনো বলেই বোধ হয়। ব্লাউজের বোতামগুলো একটা বাদে বাকি নেই। ব্লাউজটা দেখতে দেখতে ওপরে কি যেন টেনে তুলল ব্লাউজ থেকে কিরিটি। একটা মাঝারি সাইজের কর্কশ চুল, রংটা কটা। চুলটা পকেট থেকে একটা ছোট লেন্সের ম্যাগনিফাইং গ্লাস বের করে তারই সাহায্যে পরীক্ষা করতে করতে কিরিটি বললে, একটা পুরো কাগজ দেখি সুশীলবাবু। সুশীল নন্দী একটা প্যাডের কাগজ ছিঁড়ে দিলেন। সেই কাগজের মধ্যে সযত্নে চুলটা রেখে কিরিটি ওদের দিকে তাকিয়ে বললে, হত্যাকারী খুবই সতর্কতা অবলম্বন করেছিল সুব্রত, এবং সবকিছু সেদিন তার ফেভারে থাকলেও নির্মম নিয়তি তাকে ফেভার করেনি শেষ পর্যন্ত। সুব্রত হাসতে হাসতে বললে, সে তো তখনই আমি বুঝেছিলাম কিরিটি, যখন তুই ব্যাপারটা হাতে নিয়েছিস। সুশীলবাবু ডাকে সুশীল নন্দী কিরিটির মুখের দিকে তাকিয়ে সাড়া দিলেন। বলুন। আপনার কিছু সক্রিয় সাহায্য চাই এবারে আমার। বলুন কি করতে হবে। আপনি আজ সন্ধ্যায় আমার বাড়িতে আসুন, তখন বলবো কি সাহায্য আপনার নিকট আমি চাই।
তবে এইটুকু আমি বলতে পারি, মিত্রাণীর হত্যাকারী আর এখন অস্পষ্ট নেই, এবং মনে হয় রহস্যের শেষ জটটাও খুলে যাবে সহজেই। সুব্রত বললে, কিছুটা বোধহয় আমিও অনুমান করতে পেরেছি কিরিটি, কিন্তু আমি ভাবছি কি, তাহলে কি সবটাই অভিনয়? না, অভিনয় নয়, সত্য। চলো এবার ওঠা যাক। সুব্রত বুঝলো এখনো মীমাংসার শেষ সূত্রটি কিরিটি তার হাতের মধ্যে পায়নি, যদিও হত্যাকারী একটা স্পষ্ট আকার নিয়েছে তার মনের মধ্যে। কিরিটি মুখ খুলতে চায় না। বাড়িতে ফিরে সারাটা দিন কিরিটি পেশেন্স খেলেই কাটিয়ে দিলে একা একা, আপন মনে। কেবল মধ্যে 2-4 জায়গায় ফোন করেছিল। সুব্রত আর বাড়িতে ফিরে যায়নি, সে ওইখানেই ছিল। আহারাদির পর কিরিটি যখন তাসের প্যাকেট নিয়ে বসলো, সে একটা উপন্যাস নিয়ে বসেছিল। বেলা শেষের আলো ইতিমধ্যে একটু একটু করে মুছে এসেছে যেন কখন। বাইরে বোধহয় মেঘ করেছে, ঝড় বৃষ্টি হতে পারে। কৃষ্ণা জঙ্গলির হাতে চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। কৃষ্ণা প্রথমে সুব্রতকে একটা কাপ দিয়ে দ্বিতীয় কাপটা স্বামীর দিকে এগিয়ে দিল। কিরিটি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললে, আচ্ছা কৃষ্ণা, তোমার কি মনে হয় মিত্রাণী জানতে পারেনি কখনো যে কাজল বসু সুহাসকে ভালোবাসত? আমার মনে হয়, কৃষ্ণা বললে, কাজল বোস যেমন জানতো মিত্রাণী সুহাসবাবুকে ভালোবাসে, তেমনি মিত্রাণীও বুঝতে পেরেছিল তারই মতো কাজলও সুহাসবাবুকে ভালোবাসত। তাই যদি হতো, তার ডায়েরির মধ্যে কোথাও সেই সম্পর্কে এতটুকু ইঙ্গিত মাত্রও নেই কেন? তার কারণ হয়তো কি, মিত্রাণীর নিজের ভালোবাসার উপরে এতখানি স্থির বিশ্বাস ছিল যে সে ওটা চিন্তা করবারও প্রয়োজন বোধ করেনি, অথবা সুহাসবাবুর দিক থেকে তার কোনো উদ্বেগের কারণ আছে বলেই মনে করেনি। কিরিটি কি যেন বলতে উদ্যত হয়েছিল জবাবে, কিন্তু বলা হলো না। ঠিক ওই সময় ঘরের টেলিফোনটা বেজে উঠল। কিরিটি উঠে গিয়ে ফোনটা ধরল। কিরিটি রায়। রায় সাহেব, আমি নাইডু, ইন্ডিয়ান এয়ারলাইন্সের। নমস্কার, যা জানতে চেয়েছিলাম জানতে পেরেছেন? হ্যাঁ, ওই নামে কোনো প্যাসেঞ্জার সেদিনের মর্নিং ফ্লাইটে বা নুন ফ্লাইটে ছিল না রিজার্ভেশন লিস্টে। কিছুক্ষণ অতঃপর দুজনের মধ্যে মিনিট 15 ধরে টেলিফোনে কথা হলো। সুব্রত লক্ষ্য করে কিরিটির চোখে মুখে যেন একটা আনন্দের আভাস। থ্যাংক মিস্টার নাইডু, থ্যাংক ইউ বলে কিরিটি টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখল। কিরিটি ফিরে এসে সোফায় বসতেই জঙ্গলি এসে ঘরে ঢুকল। বাবু, সেদিন যে ভদ্রমহিলা এসেছিলেন তিনি এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। সুব্রত বললে, নাম বলেনি? জবাব দিল কিরিটি, যা এখানে পাঠিয়ে দে। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বললে, কাজল বোস। সত্যি কাজল বোস, কিরিটির অনুমান মিথ্যে নয়। কাজল বোস এসে ঘরে ঢুকল। আসুন মিস বোস। সেদিন একটা কথা আপনাকে আমি গোপন করে গিয়েছি কিরিটিবাবু, কাজল বোস বললে। বসুন, দাঁড়িয়ে কেন? কিরিটি বললে। কাজল বোস বললে, আপনি সেদিন আমার চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে কোনোদিনই হয়তো আমার জীবনের সবচাইতে বড় ভুলটা ভাঙত না। তারপরে একটু থেমে কাজল বললে, আশ্চর্য, আমি এত বছর ধরে বুঝতেই পারিনি যে ওর সমস্ত মন জুড়ে রয়েছে আর একজন। ছি ছি, আর আমি কিনা হ্যাংলার মতো ওর পিছনে পিছনে এতদিন ছুটে বেরিয়েছি। কিরিটি শান্ত গলায় বললে, ওই আঘাতটা আপনার প্রয়োজন ছিল বলেই কালকে ইঙ্গিতটা আমি আপনাকে দিয়েছিলাম মিস বোস। হ্যাঁ, সত্য যে সুহাসবাবু মিত্রাণীকে ভালোবাসতেন, কিন্তু সে ভালোবাসা, তবে জানবেন, কোনোদিনই তার প্রকাশ পেত না। না না, আপনি জানেন না, ও এত ছোট, এত নীচ। না মিস বোস, আপনি জানেন না একটা কথা, ওর দুটো চোখের দৃষ্টি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, এবং একদিন তার দু চোখে চির অন্ধকার নেমে আসবে। কি বলছেন আপনি? তার চশমার পুরু লেন্স দেখেও কি কখনো আপনার কথাটা মনে হয়নি?
না, হওয়া কিন্তু উচিত ছিল। আমি জানি কোন কথাটা আমাকে আজ বলবার জন্য আপনি ছুটে এসেছেন। জানেন? বিস্ময়ে তাকালো কাজল বোস কিরিটির মুখের দিকে। যার সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল সেদিন ধুলো ঘূর্ণির ঝড়ের মধ্যে, কে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল? সে সুহাস। এখন আমি বুঝতে পেরেছি, সে সুহাস। না মিস বোস, তিনি সুহাসবাবু নন। শান্ত অথচ দৃঢ় গলায় কিরিটি প্রতিবাদ জানালো। হ্যাঁ, আমি বলছি সে সুহাস ছাড়া আর কেউ হতেই পারে না, আর কেউ হতেই পারে না। তবু বলে কাজল বোস। না, আমি বলছি শুনুন, তিনি সুহাসবাবু নন মিস বোস। তবে তবে সে কে? আমার অনুমান যদি মিথ্যা না হয়, সেই হত্যা করেছিল সেদিন মিত্রানীকে। কে কে হত্যা করেছিল সেদিন মিত্রানীকে? যার সঙ্গে আপনার ধাক্কা লাগবার পর তাকে আপনি দুহাতে জড়িয়ে ধরেছিলেন এবং যে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কে সে? পূর্ববৎ শান্ত গলায় কিরিটি বললে, এইমাত্র বললাম আপনাকে, সেই মিত্রানীর হত্যাকারী। তাহলে সে সুহাস নয়? না, তবে আপনাদের মধ্যেই একজন। কাজল বোস অতঃপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল মাথা নিচু করে। তারপর যখন সে মুখ তুলল, কাজলের দু চোখে জল টলটল করছে। কাজল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর বললে, আমি তাহলে যাই কিরিটিবাবু। আসুন। মাথাটা নিচু করে উপচীয়মান অশ্রুকে যেন রোধ করতে করতে কাজল বোস ক্লান্ত পা দুটো টেনে টেনে ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি মৃদু কণ্ঠে বললে, পুওর গার্ল। সুব্রত এতক্ষণ চুপচাপ বসেছিল। সে এবার বললে, কিরিটি, তাহলে সুহাস মিত্র নয়? না। যুক্তি দিয়ে আমি যেটা খেলা করেছিলাম তাহলে সেটা দেখছি ভুল। তাহলে কি সেই চোখে চশমা দাড়িওয়ালা ব্যক্তিটি? কিরিটি মৃদু মৃদু হাসতে থাকে, সুব্রতর কথায় কোনো জবাব না দিয়ে। কিন্তু একজন ছাড়া সেই ব্যক্তি আর কে হতে পারে বুঝতে পারছি না। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারলাইন্সের মিস্টার নাইডু কার কথা বলছিলেন তোকে ফোনে? প্যাসেঞ্জার লিস্টে কার নাম ছিল না? সজল চক্রবর্তী। মানে? দুর্ঘটনার দিন সকালের ফ্লাইটে তো নয়, নন ফ্লাইটেও সজল চক্রবর্তীর নাম কোথাও পাওয়া যায়নি। কাজেই এটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে তিনি আদৌ সেদিন কলকাতা ছেড়ে তার কর্মস্থলে ফিরে যাননি। তবে ভদ্রলোক পিকনিক পার্টিতে সেদিন ওদের সঙ্গে যোগ দিল না কেন? সে প্রশ্নের জবাব একমাত্র সজল চক্রবর্তী দিতে পারে। আসলে তুই সেই বেতের টুপি আর বায়নাকুলার নিয়েই বেশি মাথা ঘামিয়েছিস সুব্রত। কিন্তু ওই বস্তু দুটির কোনো মূল্যই যে একেবারে মিত্রানীর হত্যা রহস্যের মধ্যে নেই তা আমি বলছি না, কিন্তু তার চাইতে মূল্যবান সূত্র দুটি হয়তো তোর মনের মধ্যে ততটা রেখাপাত করেনি। কোন দুটো সূত্রের কথা বলছিস? এক নম্বর হচ্ছে মিত্রানীর ডায়েরির মধ্যে যে ফোনের সংবাদটি আছে, যেটা সে মনে করেছিল সুহাসের ফোন, সেটা। এবং দু নম্বর, যেটা হচ্ছে বর্তমান হত্যা মামলার প্রধানতম সূত্র। কি সেটা? একটা চশমা। চশমা? হ্যাঁ, চশমা। হ্যাঁ, সুহাসবাবুর চশমা। যে চশমাটা তার চোখ থেকে ছিটকে আশেপাশেই অকুস্থানের কোথাও পড়েছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেটা আর পাওয়া যায়নি। এবং এই চশমার পিছনের ইতিহাসটা হচ্ছে সুহাসবাবুর ক্ষীণ দৃষ্টি, যার অ্যাডভান্টেজ বা সুবিধা হত্যাকারীর ব্যাপারটা জানা থাকায় পুরোপুরি নিতে পেরেছিল। কিরকম? সুহাসবাবুর চোখের দৃষ্টি ক্ষীণ না থাকলে হত্যাকারী তার রুমালটা অনায়াসেই সরিয়ে পকেটস্থ করতে পারত না, ও হত্যার সন্দেহটা পুরোপুরি তার কাঁধে চাপিয়ে দিতে এত সহজে বোধহয় পারত না। যাক, কথাগুলো বলতে বলতে কিরিটি সহসা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বললে, রাত 9টা বাজে। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ। কার? সুশীলবাবুর? না, সজল চক্রবর্তীর। কিন্তু সে রাত্রে সজল চক্রবর্তী এলোই না। এলো পরের দিন সকাল 8:30 নাগাদ। সুব্রত গত রাত্রে বাড়ি চলে গিয়েছিল, এখনো ফেরেনি। কিরিটি চা পানের পর ওই দিনকার সংবাদপত্রটা নিয়ে পাতা উল্টে উল্টে দেখছিল। জঙ্গলি এসে ঘরে ঢুকল। বাবু, সুশীল বাবু আর একজন ভদ্রলোক এসেছেন। এ ঘরে পাঠিয়ে দে। আসুন সুশীলবাবু। সুশীল নন্দী বললেন, সজলবাবুকে একেবারে তার বাসা থেকেই ধরে নিয়ে এলাম। বসুন বসুন সজলবাবু, কিরিটি বললে।
আমাকে আজই নুন ফ্লাইটে ফিরে যেতে হবে গিরিটিবাবু, কাজেই আপনার যা বক্তব্য তা যদি একটু তাড়াতাড়ি সেরে নেন। বসতে বসতে সজল চক্রবর্তী বললেন, নিশ্চয়ই, বেশি সময় নেব না। কয়েকটি প্রশ্নের আমি জবাব চাই মাত্র। বলুন। মিত্রানীদের পিকনিকের ব্যবস্থা আপনারই আগ্রহে করা হয়েছিল বিশেষ করে, তাই না? হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আমার পিকনিকে যাওয়া হয়নি। এবং মর্নিং ফ্লাইটেও আপনার যাওয়া হয়নি, তাই না? হ্যাঁ, মানে বিশেষ একটা কাজে সেক্রেটারিয়েটে আটকা পড়ে। কি কাজ হঠাৎ করেছিল সেদিন আপনার সেক্রেটারিয়েটে, এবং কার সঙ্গে কাজ ছিল? ওই প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। আই এম সরি। খুব গোপনীয়, সিক্রেট বুঝি ব্যাপারটা? ধরে নিন তাই। পরের দিনও আপনি যাননি সকালে, তাই না? না, যেতে পারিনি। তাহলে নিশ্চয়ই মিত্রানীকে হত্যা করা হয়েছে সে সংবাদটাও আপনি পেয়েছিলেন? না না, কিন্তু সংবাদপত্রে খবর বের হয়েছিল একদল তরুণ তরুণী বটানিক্যাল গার্ডেনে পিকনিক করতে গিয়েছিল। তাদের মধ্যে এক তরুণী রহস্যজনকভাবে নিহত হয়েছে। হবে, আমার চোখে পড়েনি। হুম হুম তাহলে আপনি কবে প্রথম সংবাদটা পান? পরশুর আগের দিন, সজল চক্রবর্তী বললেন। কি করে পেলেন? মিত্রানীদের বাড়িতে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করতেই প্রণবেশবাবুর মুখ থেকে সংবাদটা পাই। তা হঠাৎ সেখানে ফোন করতে গিয়েছিলেন কেন? ওদের পার্টি কেমন হলো সেটা জানবার জন্য। কিরিটি মৃদু হেসে বলল, কিন্তু আমি যদি বলি মিস্টার চক্রবর্তী, ব্যাপারটা আপনি ঘটনার দিনই জানতে পেরেছিলেন। না না, কি বলছেন আপনি? হ্যাঁ, কারণ ছদ্মবেশে পিকনিকের দিন ইউ আর প্রেজেন্ট অন দ্য স্পট। আপনি কি পাগল হয়েছেন কিরিটিবাবু? সারাদিন আমি চিফ সেক্রেটারির কাজে ব্যস্ত ছিলাম, তার ঘরেই আমি লাঞ্চ পর্যন্ত করেছি। একটা কথা আপনাকে আমার জানানো কর্তব্য, আপনাদের বর্তমান চিফ সেক্রেটারি আমার বিশেষ বন্ধু। আপনি? হ্যাঁ, কাজে ব্যাপারটা সত্য মিথ্যা এক্ষুনি আমার কাছে যাচাই করা হয়তো খুব একটা অসুবিধা হবে না। নাও টেল মি, বলুন কোথায় ছিলেন আপনি সারাটা দিন? ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। পারবেন না? ঠিক আছে, তবে জানবেন আপনার এই ইচ্ছাকৃত গোপনীয়তা হয়তো আপনাকে ফাঁসির দড়ির দিকে ঠেলে দিতে পারে। সজল চক্রবর্তী তথাপি মুখ খুলল না, চুপ করেই রইল সে। আর একটা প্রশ্নের জবাব দিন। সজল চক্রবর্তী কিরিটির মুখের দিকে তাকালো নিঃশব্দে। আপনি সেবারে অনেকদিন পরে কলকাতায় এসে মিত্রানীদের ওখানে গিয়ে তাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলেন, কে বললে আপনাকে? মিত্রানীর ডায়েরিতে তাই লেখা আছে। হ্যাঁ, দিয়েছিলাম। আমি জানতাম না যে সে সুহাসকে ভালোবাসে মনে মনে, তাহলে কখনোই তাকে ওই ধরনের প্রপোজাল দিতাম না। আপনি জানলেন কি করে সে কথা, যে মিত্রানী মনে মনে সুহাসকে ভালোবাসত? জানতে পেরেছি। কি করে জানলেন? মিত্রানী কি সে কথা আপনাকে বলেছিল সেদিন? না। তবে? জেনেছিলাম। তাকে ফোন করেছিলেন পরের দিন, তাই না? ফোন? হ্যাঁ, ফোন করেছিলেন আপনি তাকে সুহাসের নাম করে, মানে যে সন্দেহটা আপনার জেগেছিল সেটা মেটাবার জন্য। সুহাসের নাম করে আমি তাকে ফোন করতে যাব কেন? করেছিলেন, তাই বলছি, বলুন কেন নিজের নাম না করে সুহাসের নাম করেছিলেন? বললাম তো, সুহাসের নাম করে তাকে আমি ফোন করিনি। সজলবাবু, আপনি সাপ নিয়ে খেলা করছেন। ভয় দেখাচ্ছেন? না, ভয় না, আদালতে যা সত্য তা যখন প্রমাণ হবে। আপনার আর কোনো কথা আছে? না। কিন্তু সজলবাবু, এখনো আপনি ভেবে দেখুন, মিত্রানীর হত্যার ব্যাপারে আপনি বিশ্রীভাবে জড়িয়ে পড়ছেন। এখনো যা সত্য অকপটে তা বলুন, নচেত আপনার চাকরি তো যাবেই, অপমানের চূড়ান্ত হবেন। ঠিক আছে, ধরুন আমি না হয় ফোন করেছিলাম আসল ব্যাপারটা জানার জন্য, ধরুন তাই। কোথা থেকে ফোনটা করেছিলেন? পাবলিক বুথ থেকে। না। আচ্ছা, আরেকটা কথা, আমি আর আপনার কোনো কথার জবাব দেব না। দরকার যদি হয় তো আদালতেই দেব, তখন অনেক দেরি হয়ে যাবে। আমি উঠলাম বলে হঠাৎ উঠে দাঁড়ালো সজল, এবং আর দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ না করে ঘর থেকে বের হয়ে গেল। ঘরের মধ্যে একটা স্তব্ধতা ভঙ্গ করে সুশীল নন্দী কথা বললেন। আশ্চর্য, ভদ্রলোক এমন একজন দায়িত্বশীল অফিসার হয়ে এমন ব্যবহার করলেন কি করে? আগাগোড়া একেবারে মিথ্যা স্টেটমেন্ট দিয়ে গিয়েছেন। আরও কিছু আছে সুশীলবাবু,
মিত্রানির হত্যাকারীকে কাঠগড়ায় এনে দাঁড় করাতে গেলে আমাকে আরও কিছু প্রমাণ জোগাড় করতে হবে। আপনি মিত্রানির হত্যাকারীকে তাহলে ধরতে পেরেছেন? পেরেছি সুশীলবাবু, তবে আরও কিছু প্রমাণ চাই। কেবলমাত্র অনুমানের ওপর নির্ভর করে অত বড় অভিযোগটা একজনের উপর চাপানো যায় না। তাছাড়া আপনি তো জানেন, আদালত অনুমান চায় না, চাই প্রমাণ, অকাট্য প্রমাণ। আচ্ছা ক্রিয়েটিভবাবু, আপনার কি ধারণা সেদিন গার্ডেনে সজলবাবু উপস্থিত ছিলেন? শুধু উপস্থিত থাকলেই তো হবে না সুশীলবাবু, ঘটনার সঙ্গে তার সাক্ষাৎ ও সক্রিয় যোগাযোগ থাকা চাই। সেরকম কিছু যতক্ষণ না আপনার হাতের মুঠোয় আপনি পাচ্ছেন, তাকে আপনি স্পর্শও করতে পারবেন না। আইনের ফাঁক দিয়ে তিনি গলে বের হয়ে যাবেন। আমার কিন্তু মনে হচ্ছে গিরিটিবাবু, সুশীল নন্দী বলতে গিয়ে যেন কেমন ইতস্তত করেন। কি মনে হচ্ছে সুশীলবাবু? সেই চোখে রঙিন চশমা, মুখে দাড়ি, হাতে বায়নাকুলার, মাথায় বেতের টুপি, পরনে কালো প্যান্ট ও স্ট্রাইপ দেওয়া হাওয়াই শার্ট, যাকে সুহাসবাবু সেদিন দেখেছিলেন গার্ডেনে, তাদের কিছু দূরে। আমি যদি বলি সুহাসবাবু যাকে সেদিন দেখেছিলেন গার্ডেনে অল্প দূরে, সে ব্যক্তির সঙ্গে মিত্রানির হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই? সম্পর্ক নেই না, কিন্তু তাহলে অকস্থানে ওই বেতের টুপি বা বাইনোকুলার যা পাওয়া গিয়েছে, সেটা ব্যাখ্যা করবেন কি কিরিটিবাবু? হয়তো ঘটনাচক্রে ওই হঠাৎ ধুলোর ঘূর্ণিঝড়ে বাইনোকুলারটা তার হাত থেকে পড়ে যায়, ও সেই সঙ্গে মাথার বেতের টুপিটা। সুব্রত ওই সময় বললে। কিন্তু এমনও তো হতে পারে কিরিটি। কি? কিরিটি সহাস্যে সুব্রতর মুখের দিকে তাকালো। সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি একজন সেদিন ওই গার্ডেনে ওদেরই মতো হাজির হয়েছিল। তারপর বিকেলের দিকে অকস্মাৎ ধুলোর ঘূর্ণিঝড় ওঠায় দৈবক্রমে ওই দলের মধ্যে জড়িয়ে পড়ে। বল, থামলি কেন? তারপর হয়তো মিত্রানির মৃত্যুর ব্যাপারটা জানতে পেরে চাচা আপন প্রাণ বাঁচা পলিসি নিয়েছে। কে চাই ঝামেলায় জড়িয়ে পড়তে, বল? আমারও অনুমান ঠিক তাই সুব্রত। কাজেই এই ব্যক্তিটির আদি, মধ্য ও শেষ আমাদের জানতেই হবে, যেমন করে হোক। এবং সেইটাই আমার তৃতীয় জট মিত্রানির হত্যা রহস্যের। সুশীল নন্দী কোনো কথা বলেন না, কেমন যেন একটু বিব্রতভাবেই চুপ করে বসে থাকেন। সুশীলবাবু বলুন। কিরিটির ডাকে সুশীল নন্দী ওর দিকে তাকালেন। আমাদের দৃঢ় ধারণা ওদের মধ্যে কেউ না কেউ ওই ব্যক্তিটির পরিচয় ও সমস্ত রহস্য জানেন। তাহলে ওদের সকলকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করতে হয়? হবে না, কোনো ফল হবে না তাতে করে। তাহলেও ভয় নেই, তাকে আমরা খুঁজে বের করবই। কেমন করে? আপাতত এই মুহূর্তে সেটা আপনাকে বলতে পারছি না, তবে একটা কথা এর মধ্যে আছে। একমাত্র সুহাসবাবু ছাড়া কেউ তাকে দেখেননি, অথচ সুহাসবাবুর চোখের দৃষ্টি তেমন প্রখর ছিল না তার চোখের ব্যাধির জন্য। কাজেই আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি সুহাসবাবু নয়, অন্য কেউ লোকটিকে দেখেছিল। সেই এক সময় সুহাসবাবুকে কথাটা বলায় সুহাসবাবু হয়তো তাকিয়ে দেখেছিলেন। কিন্তু কথাটা তাহলে সুহাসবাবু একবারও বললেন না কেন? সুহাসবাবুকে যতটুকু আমি স্টাডি করতে পেরেছি সুশীলবাবু, যাকে বলে সত্যিকারের ভদ্রলোক, তাই। তিনি হয়তো পরের ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করতে পেরে মুখটা বন্ধ করে রেখেছেন, পাছে কেউ বৃষ্টিভাবে জড়িয়ে পড়ে ওই হত্যাকাণ্ডের সঙ্গে। কিন্তু আমি বের করে নেব তার মুখ থেকে কথাটা। তারপর একটু থেমে বললে কিরিটি, ওই রুমাল রহস্যটা আমার কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। রুমাল রহস্য? শুধালেন সুশীল নন্দী। হ্যাঁ, যে রুমালের সাহায্যে মিত্রানিকে সেদিন হত্যা করা হয়েছিল। রুমালটা একমাত্র সুহাসবাবুকে কাজল বোস প্রেজেন্ট করেছিল, তারপর রুমালটা খোয়া যায়। এইটুকুই তো মাত্র আমরা জানতে পেরেছি আজ পর্যন্ত। ওইটুকুই নয়, আরও কিছু আছে। যদি সেই ব্যক্তি ওদের কারো পরিচিত জনই হয়, তাহলে আমাদের একান্তভাবে জানা দরকার কেন সেদিন সে ওইখানে এসেছিল, তার আসার কি উদ্দেশ্য ছিল। সমস্ত ব্যাপারটা যেন ক্রমশ আরো জটিল হয়ে উঠছে কিরিটিবাবু, সুশীল নন্দী বললেন। ভয় নেই সুশীলবাবু, জটিলতা যাই থাক, আশা করছি সুহাসবাবুর সাহায্য আমরা পাব। আপনি কাল বাদে পরশু আসবেন, বোধহয় সে সময় আপনাকে এ রহস্যের মেঘনাথকে আপনার সামনে উপস্থাপিত করতে পারব। সুশীল নন্দী অতঃপর বিদায় নিলেন। কিরিটি সুব্রতর মুখের দিকে তাকিয়ে বললে, শুভস্য শীঘ্রম। চল সুব্রত, একটু ঘুরে আসা যাক। কোথায় যাবি? সুহাসবাবুর ওখানে। এখন হয়তো তাকে তার অফিসেই পাওয়া যাবে, কিন্তু সেখানে
সে একটা ব্যবস্থা হবে, চল ওঠ। সুহাস মিত্রকে তার অফিসে পাওয়া গেল না। সুহাস সেদিন অফিসেই আসেনি। কিরিটি আর সুব্রত তখন সোজা তার হলুটোলার বাড়িতে গেল। সুহাস বাড়িতেই ছিল। বাইরের ঘরে জানলা দরজা সব বন্ধ করে একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়ে পরনে একটা লুঙ্গি আর ছেঁড়া ময়লা গেঞ্জি সুহাস শুয়েছিল। বাচ্চা চাকরটা খবর দিতে তাড়াতাড়ি সে উঠে বসল। আসুন। কে? আপনাকে একটু বিরক্ত করতে এলাম সুহাসবাবু, কিরিটি বললে। না না, বিরক্তির কি আছে, বসুন। কিন্তু হঠাৎ আমার কাছে? কিরিটি আর সুব্রত বসলো চৌকিটার উপরেই, কারণ বসবার আর কোনো জায়গা ছিল না। বলুন কি ব্যাপার? সেই পুরানো প্রশ্নটাই আবার করছি সুহাসবাবু, কিরিটি বললে। কার কাছে আপনি শুনেছিলেন মিত্রাণী অন্য কাউকে ভালোবাসে? আপনাদের বন্ধু সজল চক্রবর্তী কি? না। তবে? সে কথা আর কেন কিরিটিবাবু? যা চিরদিনের মতোই চুকে বুকে গিয়েছে, যা অতীত, তাকে আজ আর বর্তমানে টেনে এনে লাভ কি? লাভ আপনার দিকে কিছু না হলেও ব্যাপারটা জানতে পারলে আমার পক্ষে মিত্রাণীর হত্যা রহস্যের শেষ জটটি খুলতে হয়তো অনেকটা সুবিধা হতে পারে। তাছাড়া মিত্রাণীকে তো আপনি সত্যিই ভালোবাসতেন সুহাসবাবু। আপনি কি চান না তার হত্যাকারী, শুধু হত্যাকারী নয়, যে তার মৃতদেহটার উপর জঘন্য অত্যাচার করতে পর্যন্ত এতটুকু দ্বিধাবোধ করেনি, সে ধরা পড়ুক? সুহাস চুপ করে রইল। বলুন সুহাসবাবু, মিত্রাণীর প্রতি আপনার ভালোবাসার কি কোনো দায়িত্বই নেই? কিরিটিবাবু, আমাকে অনুরোধ করবেন না। বেশ, একখণ্ড কাগজে আমি নামটা লিখে এনেছি, সেটা দেখুন একটিবার। বলতে বলতে কিরিটি পকেট থেকে একটা ভাঁজ করা ছোট কাগজ বের করে সুহাসের দিকে এগিয়ে দিল। দেখুন তো নামটা মেলে কিনা। সুহাস কাগজের ভাঁজ খুলে নামটা পড়ে যেন একেবারে বোবা হয়ে বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, কাগজটা হাতেই ধরা থাকে তার। বুঝেছি, আর আপনাকে বলতে হবে না, নিন কাগজটা, বলে সুহাসের হাত থেকে কাগজটা নিয়ে কিরিটি কাগজটা সুব্রতর দিকে এগিয়ে দিল। পড়ে দেখ সুব্রত নামটা, এই মিত্রাণীর হত্যাকারী। সুব্রত যেন নামটা পড়ে একেবারে বোবা হয়ে যায়। সে শুধু অস্ফুট কণ্ঠে একটিমাত্র শব্দ উচ্চারণ করল, আশ্চর্য। ভাবতেই পারিসনি বোধহয় ব্যাপারটা, কিরিটি বললে। না, কিন্তু তিনটি কারণে তোরও সন্দেহ হওয়া উচিত ছিল। প্রথমত, ঝড় ঠিক ওঠবার মুখে ওই লোকটি ছিল মিত্রাণীর একেবারে কাছের জন। 2, রুমালটা। 3, ওরই পরামর্শে সম্ভবত সজল চক্রবর্তী সেদিন সুহাসের পরিচয়ে মিত্রাণীকে ফোন করেছিল। আর সর্বশেষ যেটা, কেউ ভাবেনি কখনো মিত্রাণীর প্রতি মানুষটার লোভ থাকতে পারে। সে যে কথাটা প্রকাশ করেনি, কারণ সে ভালোভাবেই জানতো মিত্রাণী সুহাসবাবুকে গভীরভাবে ভালোবাসে, তাই নিজেকে কখনো প্রকাশ করেনি মিত্রাণীর কাছে, যেমন তেমনি শেষ চালে সুহাসবাবুকে ধ্বংস করতে চেয়েছিল। সুহাস কথা বললে। সত্যি সত্যি বলছেন আপনি কিরিটিবাবু? হ্যাঁ। আশ্চর্য, এখনো যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না। শুনলে ব্যাপারটা আপনাদের মতো সকলেই বিস্মিত হবে, কিন্তু জানেন তো, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন বলে একটা চলতি প্রবাদ আছে। কিন্তু সে যাই হোক, সত্যটা জানবার পর এখন তো বুঝতে পারছেন আপনাদের দুজনার প্রতি কি প্রচণ্ড ঘৃণা কিভাবে এক নিষ্ঠুর আক্রোশে পরিবর্তিত হয়েছিল, যে আক্রোশের জন্য মিত্রাণীকে নিষ্ঠুর মৃত্যুবরণ করতে হয়েছে, এবং আপনিও এগিয়ে এসেছিলেন ফাঁসির দড়ির দিকে। সুহাস স্তব্ধ হয়ে বসে রইল। কিরিটি আবার বললে, এবারে বলুন তো সুহাসবাবু, আপনি কি সেদিন সত্যি সত্যি স্পষ্ট দেখতে পেয়েছিলেন সেই বেতের টুপি মাথায়, মুখে দাড়ি, চোখে রঙিন চশমা লোকটাকে? না কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করায় সেদিকে আপনার নজর পড়েছিল? সুহাস চুপ করে থাকে। আমার অনুমান কিন্তু আপনার নজরে আসেনি প্রথমে, এবং ওই আপনার বন্ধুই সেই দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল, তাই নাকি? হ্যাঁ। এখন তো বুঝতে পারছেন সকলের মধ্যে বিশেষ করে আপনারই তার দিকে দৃষ্টি আকর্ষণ করবার পিছনে তার বিশেষ উদ্দেশ্য ছিল। পারছি বই কি, কিন্তু এখনো বুঝতে পারছি না মিত্রাণীকে তার যদি প্রয়োজনই ছিল তো সে এমন বাঁকা পথে গেল কেন? আকর্ষণটা হয়তো ভালোবাসা নয়, একটা জৈবিক আকর্ষণ মাত্র, রিপুর তাড়না। মনে হচ্ছে, সুহাস বললে, মিত্রাণীও বোধহয় ব্যাপারটা কখনো এতটুকু আঁচ করতে পারেনি। আঁচ করতে পারলে তার ডায়েরিতেই হয়তো থাকতো। কি জানেন সুহাসবাবু,
আপনাদের ওই বন্ধুটি কেবলমাত্র যে আপনার বন্ধুত্বেরই সুযোগ নিয়েছে তাই নয়, আপনার চোখের ক্ষীণ দৃষ্টিরও সুযোগ নিয়েছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। এবং আপনার রুমালটার ব্যাপারেও আমার অনুমান, সেদিন অফিসে আপনাকে পিকনিকের কথা বলতে গিয়ে আপনার রুমালটা হাত সাফাই করেছিল। চোখের ক্ষীণ দৃষ্টির জন্য হয়তো ব্যাপারটা আপনার নজরে আসেনি। ওই রুমালটা তাহলে? হ্যাঁ সুহাসবাবু, আপনার প্রতি পুলিশের সন্দেহটা যাতে আরো বেশি ঘনীভূত হয় সেই কারণেই রুমালটা হাত সাফাই করেছিল। সুব্রত এতক্ষণে কথা বললে। সবই করেছিল, প্ল্যানটা তার সাকসেসফুলও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য ভদ্রলোকের যে মিত্রাণী কিরিটি রায়ের মাস্টারমশাইয়ের মেয়ে। কিরিটিবাবু বলুন, এখন কি তাহলে ওকে আপনি পুলিশের হাতে তুলে দেবেন? সমাজের মধ্যে বাস করে একজন দেশের নাগরিকের সাধারণ কর্তব্য বুদ্ধি তো তাই বলে সুহাসবাবু। তবে যে মুহূর্তে আমার কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে তখনই মনে হয়েছে ফাঁসির দড়ি বোধহয় ওর যোগ্য শাস্তি নয়। এক মুহূর্তেই তো সব শেষ হয়ে যাবে এবং সেটা ওর প্রতি অনুকম্পায় প্রকাশ করা হবে, তা আমি ঠিক চাই না। আপনি তাহলে? দেখি, এখনো ঠিক ভেবে উঠতে পারিনি। কিন্তু ফাঁসি তো ওর যোগ্য শাস্তি কিরিটিবাবু, সুহাস বললে। ঠিক, কিন্তু প্রমাণ করবেন কি করে যে ওই হত্যাকারী? আদালত চায় প্রমাণ, আইন চায় প্রমাণ। কাজেই ওর তখনই ফাঁসি হতে পারে যদি ওর স্বীকারোক্তি পাই আমরা। তা কি ও দেবে? দেবে না সহজে জানি, কিন্তু তবু শেষ চেষ্টা আমি করবই। আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ সুহাসবাবু। বলুন। খুনাক্ষরে যেন ওর নামটা কেউ না এখন জানতে পারে। না কীর্তিবাবু, আমি কারো কাছে বলবো না। ঠিক আছে, আমরা তাহলে এবারে উঠব। সুহাস মিত্র কোনো কথা বলল না। ওরা দুজনে উঠে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। 2 দিন তারপর কিরিটি আর কোথাও বের হলো না। তবে মধ্যে মধ্যে দু একজনকে ফোন করলো। কয়েক জায়গা থেকে ফোনও এলো। সুব্রত আর ফিরে যায়নি, সর্বক্ষণ কিরিটির পাশাপাশিই রয়েছে। কিরিটিকে কোনো কথা জিজ্ঞাসা করেনি, নিজেও কোনো কথা বলেনি। প্রতীক্ষা করেছে কেবল কিরিটি কখন মুখ খুলবে। 3য় দিন দ্বীপ্রহরে হঠাৎ কিরিটি মুখ খুলল। বললে, পেয়েছি রে সুব্রত, পথ খুঁজে পেয়েছি। কি, সুশীল নন্দীকে সব জানাবি? হ্যাঁ জানাবো, তবে তবে সোজাসুজি নয়। কিভাবে তাহলে তাকে ব্যাপারটা জানাবি? একটা চিঠি। চিঠি? চিঠি দিবি সুশীল নন্দীকে? না, সুশীল নন্দীকে নয়। তবে কাকে? হত্যাকারীকে একটা চিঠি দেব। হত্যাকারীকে চিঠি? কিন্তু সে চিঠি পাবার পর যদি লোকটা একেবারে উধাও হয়ে যায়? আমার বিশ্বাস যাবে না। আর যদি যাই, আমাদের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে। সফল হবে? নিশ্চয়ই। সেই যে অপরাধী, সেটা তার ওই পলায়ন থেকে প্রমাণিত হয়ে যাবে। তখন পুলিশ তাকে অনায়াসে হত্যাকারী বলেও চিহ্নিত করতে পারবে। কিন্তু চিঠি লিখবো বললেও কিরিটি ঠিক করে উঠতে পারে না কিভাবে চিঠিটা লিখবে, কোথায় তার শুরু, কোথায় তার শেষ। মনে মনে অনেক মুসাবিদা করে কিরিটি, কিন্তু কোনোটাই যেন পছন্দ হয় না। ওই দিনই মধ্যরাত্রে কিরিটি লেখার প্যাড ও কলম নিয়ে বসল। তারপর শুরু করলো তার চিঠি। কিভাবে আপনাকে সম্বোধন করব চিঠির শুরুতে তা অনেক ভেবেও স্থির করতে পারলাম না। প্রিয় বরেশিও লিখতে পারি না, সবিনয় নিবেদন দিয়েও শুরু করতে পারি না। তবু লিখতেই হবে চিঠিটা আপনাকে, তাই কোনো সম্বোধন না করেই শুরু করছি চিঠি। চিঠিটা আমি ডাকে দেব না, কারো হাত দিয়ে পৌঁছে দেব, যাতে পথে না মারা যায় চিঠিটা। কিরিটি লিখতে লাগলো। চিঠিটা আবার পড়তে বসে চিঠির শেষে প্রেরকের নামটা যে আপনি শুরুতেই পড়ে দেখবার কৌতূহলটা দমন করতে পারবেন না, সেটা আমি জানি বলেই নামটা শুরুতেই আমার জানিয়ে দিচ্ছি। আমি কিরিটি রায়। এবারে বলে বুঝতে আর আপনার কোনো অসুবিধা হবে না। হঠাৎ কিরিটি রায়ের আপনাকে চিঠি লিখবার কি এমন প্রয়োজন হলো, আর কেনই বা এই চিঠি? চিঠির শুরুতেই আর একটা কথা আপনার অবগতির জন্য জানিয়ে রাখি। এই চিঠির অন্য 2টি কার্বন কপির, একটি শিবপুর থানার ওসি সুশীল নন্দী ও অন্যটি কলকাতার পুলিশ কমিশনারের কাছে একই সঙ্গে যাচ্ছে। অবশ্যই স্বীকার করব, সুশীলবাবুর সক্রিয় সাহায্য না পেলে এত তাড়াতাড়ি আপনাকে হয়তো চিহ্নিত করতে পারতাম না। অস্বীকার করব না, আপনার হত্যা করবার প্ল্যান বা পরিকল্পনাটা
আপনি সুনিপুণভাবে নিখুঁত করবার চেষ্টা করেছিলেন এবং চেয়েছিলেন একই ঢিলে দুই পাখি মারতে, এক মিত্রানীকে হত্যা করতে ও দুই সেই হত্যার অপরাধটা সম্পূর্ণ নির্দোষী এক তৃতীয় ব্যক্তির কাঁধে চাপিয়ে দিতে। যদিও প্রধানত উদ্দেশ্য ছিল আপনার মিত্রানীকে হত্যা করা। হত্যার উদ্দেশ্য বা মোটিভ কিন্তু পোস্টমর্টেম বা ময়নাতদন্তের রিপোর্টটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। মৃতদেহের উপরে হত্যাকারী তার যৌন লালসা মিটিয়েছে যখনই জানতে পারলাম, তখন আমার বুঝতে আর বাকি ছিল না হত্যাকারীর মিত্রানীর দেহকে ঘিরে ছিল একটা দীর্ঘদিন ধরে যৌন লালসা, যেটা পরিতৃপ্তির কোনো পথ না খুঁজে পেয়ে তার রক্তের মধ্যে যেমন একটা ঘূর্ণি সৃষ্টি যে করেছিল তাই নয়, সেই সঙ্গে ওই নিষ্কলতাকে ঘিরে জন্মেছিল একটা দুর্নিবার আক্রোশ এবং ওই দুটিরই বহিঃপ্রকাশ প্রথমে হত্যা ও পরে ধর্ষণের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো আপনার পরিকল্পনা বা প্ল্যানটা এত সহজে বানচাল হয়ে যেত না যদি না আপনার ক্রুয়েল ডেস্টিনির অলিখিত নির্দেশ আমাকে ঘটনাচক্রে টেনে না নিয়ে আসতো মিত্রানীর হত্যার ব্যাপারে। মিত্রানীর বাবা আমার পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রীযুক্ত অবিনাশ ঘোষালের মুখের দিকে তাকিয়েই আমি হত্যা রহস্যের মীমাংসার ব্যাপারটা হাতে তুলে নিয়েছিলাম। আপনি কল্পনাও করতে পারবেন না সেই নিরীহ একান্ত শান্তিপ্রিয় অজাতশত্রু বৃদ্ধ মানুষটির বুকে কি নির্মম আঘাতই না আপনি হেনেছেন। মিত্রানীর দেহকে ঘিরে আপনার দীর্ঘদিনের পুঞ্জীভূত লালসা ও তাকে পরিতৃপ্ত করবার কোনো পথ না খুঁজে পেয়ে সেই আক্রোশে অন্ধ হয়ে। আপনাকে আমি সত্যি বলছি, যে মুহূর্তে হত্যার মোটিভটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এই কথা ভেবে যে মানুষ তার গোপন লালসার তাগিদে কোন গভীর ভয়াবহ অন্ধকারে নেমে যেতে পারে। সত্যি আমার ভাবতেও দুঃখ লাগে, মিত্রানীর মতো অমন একটি মেয়ের মধ্যে আর কিছুই আপনি খুঁজে পেলেন না, পেলেন কেবল তার দেহটাকে ঘিরে একটা জঘন্য কুৎসিত যৌন লালসা দীর্ঘদিনের পরিচয়ে। একবারও কি আপনার মনে হয়নি তার দেহের স্থূল যৌন আকর্ষণের চাইতে তার সুন্দর পবিত্র মনের আকর্ষণও অনেক বেশি? সুষমাকে ছেড়ে আপনি নরকের দুর্গন্ধ কাদা নিয়ে ঘাটলেন। যখনই ভাবি মানুষ কোন স্তরে নামলে ওইভাবে একজনের কোমল গলায় রুমালের মৃত্যু ফাঁস দিতে পারে, আমি যেন ক্ষমার কথাই ভুলে যাই। মিত্রানীকে যে আপনি কোনোদিনই পাবেন না, সে সুহাসকে ভালোবাসে এবং সুহাসও তাকে ভালোবাসে বুঝতে পেরেই বোধহয় শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু সেই সঙ্গে যখন ভাবি নিরপরাধ সুহাসকে আপনি ফাঁসি কাটের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন, একটি প্রায় দৃষ্টিহীন লোককে আপনি কি চরম দুর্গতির দিকে ঠেলে দিতে উদ্যত হয়েছিলেন, আপনার যোগ্য বিশেষণ কি? আপনি ভেবেছিলেন সুহাস জীবনে যখন কখনো মিত্রানীকে ফোন করেনি সে সুনিশ্চিত তার গলাটা চিনতে পারবে না, অন্যের গলাকে ফোনে সুহাসের গলা ভেবেই ভুল করবে, তাতে করে আপনার উদ্দেশ্য সফল হবে। সজলকে দিয়ে মিত্রানীকে ফোন করালে, অস্বীকার করব না, সফল হয়েছিলেন, মিত্রানীও ভুলই করেছিল, কিন্তু আপনার অমন সুষ্ঠু প্ল্যানটা বানচাল হয়ে গেল মিত্রানীর ডায়েরি থেকে। মিত্রানী যে ডায়েরিতে ওই ফোনের কথা লিখে রাখবে আপনি কল্পনা করতে পারেননি। আবার সেই ডায়েরিটা আবার একদিন আপনার মৃত্যুবান হয়ে আমারই হাতে চলে আসবে। তারপর ওই সিল্কের রুমালটা, সুহাসবাবুর যে ক্ষীণ দৃষ্টির সুযোগ নিয়ে সেদিন তার অফিসে পিকনিকের কথা বলতে গিয়ে নিঃশব্দে হাত সাফাই করেছিলেন, আপনি কল্পনা করতে পারেননি সুহাসবাবুর সেই ক্ষীণ দৃষ্টি আপনার মৃত্যুবান হয়ে আপনার দিকেই ফিরে আসবে। একেই বলে অদৃষ্টের পরিহাস। সুহাসবাবুর দুচোখের ওই ক্ষীণ দৃষ্টি আপনার পরিকল্পনায় বা সুষ্ঠু প্ল্যানের আরও একটা ব্যাপার বানচাল করে দিয়েছে। সেটা হচ্ছে সেই চোখে চশমা, মুখে দাড়ি, মাথায় বেতের টুপি পরা ভদ্রলোকটি, যাকে আপনি সাজিয়ে এনেছিলেন ওই দিন বটানিক্যাল গার্ডেনে, এবং সম্ভবত আপনার ইচ্ছা ছিল সেই লোকটির প্রতি সুহাসবাবুর দৃষ্টি আকর্ষণ করা। তার কানের কাছে কথাটা বলে করেছিলেনও তার দৃষ্টি আকর্ষণ। কেবলমাত্র দলের মধ্যে সুহাসবাবুরই সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার পিছনে আপনার প্ল্যান ছিল পুলিশের দৃষ্টি যাতে সেই অজ্ঞাত পরিচয় নামার প্রতি পড়ে। সকলকে সে কথা বলেননি, ঝামেলা এড়াবার জন্য। আপনার কথা মতোই সুহাসবাবু পুলিশের কাছে লোকটির বিবৃতি দিয়েছিলেন, তাও প্রথমটায় নয়, আমার প্রশ্নের জবাবে সেদিন থানায়। কাজে বুঝতে পারছেন সুহাসবাবুর ব্যাপারটা মনে ছিল না, মনে থাকবার কথাও নয়।
কিন্তু আপনি আবারও ভুল করে বসলেন, মারাত্মক ভুল, যেটা আমার কাছে অস্পষ্ট থাকেনি। সুহাসবাবুর দৃষ্টি এত ক্ষীণ ছিল যে দূর থেকে সেই আপনার সাজানো ব্যক্তিকে দেখে তার নিখুঁত একটা বর্ণনা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তিনি যা বলেছেন আমার কাছে সেটা আপনারই লোকটির সম্পর্কে বিবরণের কেবল পুনরাবৃত্তি মাত্র। তারপর সেই টুপি ও বায়নাকুলার, আমার অনুমান যদি মিথ্যা না হয় তো সেও আপনিই লোকটিকে সাপ্লাই করেছিলেন। আপনি একজন ফিল্মের নামী ডিরেক্টরের প্রধান অ্যাসিস্ট্যান্ট। অনেক এক্সট্রা নিয়ে আপনার কাজ কারবার যেমন, তেমনি অনেকেই ফিল্মে একটা চান্স পাওয়ার জন্য হয়তো আপনার আশেপাশে ঘুরঘুর করে তোষামত করে। তাদেরই একজনকে ওইভাবে সেদিন মেকআপ দিয়ে বেগার দেওয়াতে আপনার অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু সেখানেও আবার ভুল করলেন আপনি। অকুস্থানে তার টুপি ও বায়নাকুলারটা তাকে দিয়ে ফেলে রেখে সে আপনার কথা মতোই কাজ করেছে, সেগুলো ফেলে পালিয়েছে। আর অন্যদিকে আপনার তৈরি ফাঁদে আপনিই আটকা পড়ে গেলেন। তার নিজের যদি ওই বায়নাকুলারটা হতো তাহলে সে অত দামি জিনিসটা ওইভাবে ফেলে পালাতো না। তাছাড়া লোকটা পরে নিজের বিপদের সম্ভাবনা দেখেই থানায় সুশীলবাবুর কাছে অকপটে সেদিনকার কথাটা প্রকাশ করে দিত না। বুঝেছেন তো? আবারও সেই ভাগ্যের পরিহাস। এবারে আসবো সেই মুহূর্তের ঘটনায়। একথা সত্যি, আপনি একটা সুযোগ পেয়ে তা ব্যবহার করেছেন, এবং সৌভাগ্য বা দুর্ভাগ্য দুই বলবো আপনার। সেদিনকার সংবাদপত্রের ফোরকাস্ট মতো ঠিক সময় ধুলোর ঝড় উঠল, আপনার হাতের মধ্যে এসে গেল সুযোগ। আপনি হত্যা করলেন মিত্রানীকে। কিন্তু আপনার এতদিনকার লালসা মিত্রানীকে ঘিরে যা আপনাকে ক্ষিপ্ত করেছিল, সেই লালসাতেই আপনি সেই মৃতদেহের উপরেই ঝাঁপিয়ে পড়লেন। মার্ডার সাধারণত দুই রকমের হয়। একটা হয় হ্যাবিচুয়াল মার্ডার, যারা কোনো স্বার্থে বা উদ্দেশ্যে হত্যা করে। আরেক শ্রেণীর খুনি হচ্ছে যারা লুনাটিক ম্যানিয়াক। আপনি শেষোক্ত শ্রেণীর। লালসা আপনাকে উন্মাদ করে তুলেছিল। প্রবাবিলিটি ও চান্সের দিক দিয়ে আপনাকেই আমি চিহ্নিত করেছি, কারণ আপনিই ছিলেন ধুলোর ঘূর্ণিঝড় উঠবার পূর্ব মুহূর্তে মিত্রানীর একেবারে ঠিক পাশেই, এবং মোটিভের কথা তো আগেই বলেছি আপনার। তবু অদৃষ্টের পরিহাস আপনাকে দিয়ে মক্ষম ভুলটি করিয়ে নিয়েছিল। আপনার মাথার চুলই দলের মধ্যে একমাত্র কটা। সেই রকম একটি চুলই নিহত ও পরে ধর্ষিতা মিত্রানীর ব্লাউজের মধ্যে আটকে ছিল। কাজেই হত্যা করবার পর যদি তাকে না ধর্ষণের চেষ্টা করতেন, ওই চুলটা তার ব্লাউজে যদি না আটকে থাকতো, আপনাকে শনাক্ত করা কিছুটা কঠিন হতো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তো ধর্ষণটা আপনার কত বড় মারাত্মক ভুল হয়েছিল, এবং যেটা আপনার আসল এবং আদি ও অকৃত্রিম চেহারাটা আমার চোখের সামনে স্পষ্ট করে তুলেছে। থানায় বসে সুশীল নন্দীও ওই রাত্রেই কিরিটির লোক মারফত প্রেরিত চিঠিটা পড়ছিলেন। চিঠি যত এগিয়ে চলেছে ততই যেন তাকে কি এক আকর্ষণে টেনে নিয়ে চলেছে। বস্তুত কিরিটি যে জোর গলায় বলেছে অনেকবার মিত্রানীর হত্যাকারী তাদের দলেরই একজন, পরিচিতদেরই একজন, তিনি যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি। কিন্তু আজ কিরিটির চিঠিখানা পড়তে পড়তে বিস্ময়ের সঙ্গে যেন বিশ্বাস তার মনের মধ্যে দৃঢ়বদ্ধ হয়ে উঠেছে। সুশীল নন্দী পড়তে লাগলেন। তাহলে দেখুন আবার সেই অদৃষ্টের পরিহাস। তবে ওই সঙ্গে এও আমি স্বীকার করব, সেদিনকার ফোরকাস্ট আবহাওয়া সম্পর্কে ঠিকমতো সত্য হয়ে যাওয়ায় আপনি যে সুযোগটা পেয়েছিলেন সেটা আপনার নির্দোষিতার পক্ষেই গিয়েছিল। আকাশের চাঁদ হঠাৎ ঢাকা পড়লে অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু পর মুহূর্তেই মেঘ অপসারিত হলে যেমন আবার আলো দেখা দেয়, আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ধুলোর ঘূর্ণিঝড় ওঠা সত্ত্বেও আপনার অপকীর্তি চাপা থাকেনি। আপনার ভুলগুলো যা মরা পাখির পালকের মতো চারিদিকে ছড়িয়েছিল, সেগুলোই আপনার মিত্রানীকে হত্যার সাক্ষী দিয়েছে, এবং তাদের মধ্যে প্রত্যক্ষ প্রমাণগুলোর কথা আগেই বলেছি। এবার শেষ কথায় আসছি। আমার প্রথম থেকেই ধারণা হয়েছিল, এবং আপনাদেরও বলেছি যে আপনাদের মধ্যেই কেউ সেদিন ওইভাবে মিত্রানীকে হত্যা করেছেন। কিন্তু কেন কেন আমার এ ধারণা হলো? প্রথমত, আপনারা যে সেদিন গার্ডেনে পিকনিক করতে যাবেন, বাইরের কেউ সে কথা জানতো না, একমাত্র আপনারা কজন ছাড়া। দ্বিতীয়ত, সেই চশমাধারী দাড়িওয়ালাকে দিয়ে যে গোলকধাঁধার সৃষ্টি করেছিলেন, সেটা একমাত্র তাহলে ক্ষীণ দৃষ্টি সুহাসবাবুরই নজরে পড়তো না, এবং সেটা পড়েছিল আপনি সে কথাটা একসময় সুহাসবাবুকে বলায়, আর আপনি জানতেন সুহাসবাবুর ক্ষীণ দৃষ্টির কথা।
তৃতীয়ত, ঝড় ওঠার সঙ্গে সঙ্গে আপনি মিত্রাণীকে অনুসরণ করেন এবং যেতে যেতে দুজনকে আপনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন, সুহাসবাবু ও কাজল বোসকে। চতুর্থত, আপনি মিত্রাণীর মৃতদেহটার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন, যেহেতু আপনি একমাত্র ব্যাপারটা তখন পর্যন্ত জানতেন এবং সেটা অবিলম্বে প্রকাশ হওয়ার একান্ত প্রয়োজন ছিল। আপনার এটাও নিশ্চয়ই ভুল হবে না, মিত্রাণীর মৃত্যুটা যে স্বাভাবিক নয় তখনও সেটা কেউ জানতে পারেনি এবং মৃতদেহ তোলবার সময় আপনিই তার গলার রুমালের ফাঁসটা প্রথম দেখতে পেয়ে অস্ফুট চিৎকার করে ওঠেন সকলের জবানবন্দি মতো। দেখুন কেমন করে আবার অদৃষ্টের পরিহাস আপনাকে দিয়েই আপনার পাপাচারের কথাটা ঘোষিত করালো। একবারও তখন আপনার মনে হয়নি বিদ্যুৎবাবু? ধক করে উঠল যেন সুশীল নন্দীর এতক্ষণ পরে চিঠির মধ্যে ওই নামটা পড়ে। বিদ্যুৎ বিদ্যুৎ সরকারি তাহলে? কয়েকটা মুহূর্ত বিহবল বিস্ময়ে স্তব্ধ হয়ে থাকেন সুশীল নন্দী, তারপর আবার পড়তে শুরু করেন। হ্যাঁ, একবারও আপনার ওই মুহূর্তে মনে হয়নি সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে তার গলায় চেপে বসা রুমালের ফাঁসটা অত সহজে কারো চোখে পড়ার কথা নয়? তাছাড়া আপনি মাথার দিকটা ধরেছিলেন তার ইচ্ছা করে, ওই কথাটা সকলকে জানাবার জন্য। আবার সেই অদৃষ্টের পরিহাস। আপনি টর্চের আলোয় ব্যাপারটা সকলের দৃষ্টিগোচর করলেন। আপনি একবারও হয়তো ভাবেননি বিদ্যুৎবাবু, হত্যা মানেই পুলিশ অনুসন্ধান এবং সর্বশেষ আদালতের কাঠগড়া। যাক, আমার যা বলবার ছিল বললাম। এবার আপনি কি করবেন না করবেন নিজেই ভেবে দেখবেন। তবে জানবেন, ভোর হওয়ার আগেই হয়তো পুলিশ আপনার ওখানে হানা দেবে, কারণ আমি তো আগেই বলেছি আপনাকে লেখা চিঠির আরও দুটি কপি, একটি সুশীল নন্দীকে ও অন্যটি পুলিশ কমিশনারকে একই সঙ্গে পাঠালাম। আমার কাজ শেষ। আপনাদের কিরিটি রায়। তখনও ভালো করে প্রথম ভোরের আলো ফুটে ওঠেনি। শেষ রাতের আকাশে তখনও চাঁদের আলোর খানিকটা আভাস লেগে আছে। তারপর দুখানা পুলিশের জিপ সেই বিরাট বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়ির লোকজনদের জাগিয়ে পুলিশ অফিসারদের ভিতরে ঢুকতে কিছুটা সময় লাগলো। বাড়ির লোক সকলে স্তম্ভিত, বিমূঢ়। দোতলার একটা ঘর বাড়ির লোকেরা অফিসারদের দেখিয়ে দিল। দরজাটা বন্ধ ছিল। ধাক্কা দেওয়া সত্ত্বেও যখন ভিতর থেকে কেউ খুলল না, ওরা দরজা ভেঙে ফেললো এবং ঘরে পা দিয়েই ওরা থমকে দাঁড়ালো। মানুষটি বসে আছে চেয়ারে, হাতে ধরা তার কিরিটির চিঠির শেষ পৃষ্ঠাটা ও বাকি দুটো পায়ের কাছে পড়ে আছে। বিদ্যুৎবাবু, আমরা থানা থেকে আসছি। কেমন যেন শূন্য বোবা দৃষ্টিতে বিদ্যুৎ তাকালো অফিসারের মুখের দিকে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।